একটা বিজনেসম্যান কি চায়? স্টুডেন্ট লাইফে আমি মান্থলি 4 লাখ টাকা আর্ন করতাম। জবটা ফার্স্ট, পড়ালেখাটা সেকেন্ড। 6টা সাবজেক্টের মতো 2টা সাবজেক্টে আমি ফেল করি, এবং এটা হচ্ছে ম্যাথ। এখানে 100-এর মধ্যে আমি পেয়েছিলাম 14। মোবারক হোসেন স্বাধীন ওয়াইফাইয়ের ফাউন্ডার, যিনি স্বপ্ন দেখেন সবাই একদিন ফ্রি ইন্টারনেট ব্যবহার করবে। ভাইয়া, আমরা তো সবাই বেঁচে আছি, এটা আমাদের জীবন। পাশাপাশি জীবনের জন্য কিন্তু আমাদের জীবিকার একটা প্রয়োজন হয়। তো এই যে জীবন এবং জীবিকা, এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আসলে যে আমরা বেঁচে আছি এই জিনিসটাই আমরা অনেক সময় বুঝি না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ফিলিংস যে আমরা যে বেঁচে আছি এটাই বুঝি না। সবাই কিছু একটা করতেছে, আমাকেও করতে হবে, এটা হচ্ছে জীবিকা। এটা হচ্ছে আমার একটা অবজারভেশন, এটা আমার একটা থিঙ্কিং বললাম। তো একটা সময় পরে তখন আমরা বুঝতে পারি আসলে জীবন আর জীবিকা এক না। বাট যে সময়টা অনেক পরে বুঝি আমরা আর কি, ঠিক আছে? বাট ওই সময়টাতে আমরা তখন ব্যাক করতে পারি না, অনেক কিছুই করতে পারি না। তো এর জন্য আমার কাছে মনে হয় জীবন আর জীবিকা এই পার্থক্যটা যখন আমরা অনেক আগে বুঝতে পারবো, তখন আসলে আমাদের জীবনটা অনেক সুশৃঙ্খল এবং অনেক সুন্দর গতিময় হবে, এটা আমার মনে হয় আর কি। তো আমি স্পেশালি এটাই করার চেষ্টা করি আর কি। ভাইয়া, ব্যাপারটা হলো যে এমন করে যদি আমরা বলি যে জীবিকার জন্যই জীবন নাকি জীবনের জন্যই জীবিকা, এটাকে আপনি এক লাইনে কিভাবে বলবেন? আসলে কি, আপনি তো বেঁচে আছেন, জি। জীবন আছে, আর জি। জীবিকা না থাকলেও আপনার জীবন থাকবে। অবশ্যই। এটাই হচ্ছে আসলে বাস্তবতা। এটাই এক লাইনে যদি আপনি বলতে চান, হুম। আপনি কিন্তু বেঁচে আছেন। জীবিকা না থাকলেও আপনি বেঁচে থাকবেন। তাহলে আগে হচ্ছে জীবন। আর জীবনটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে জীবিকা। এই জিনিসটা আসলে আমাদের বুঝতে হবে। রাইট। এখন ভাইয়া একটা জিনিস জানতে চাই আপনার কাছে, যে ধরেন যে আমরা জীবনের তাগিদে জীবিকা বেছে নিচ্ছি এবং অনেকজন অনেক ধরনের জীবিকার সঙ্গে যাচ্ছে। কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে। আপনি যে জায়গাটাতে আছেন, একজন এন্টারপ্রেনার, আপনার এই ব্যাপারটা চুজ করার পেছনে কারণটা কি ছিল? মানে কেন আপনি এত কিছুর মাঝে এই জিনিসটাকেই চুজ করলেন? আপনার এই বর্তমানে এন্টারপ্রেনারশিপটাকে, এইটা নিয়ে যদি একটু বলতেন ভাইয়া। এটা হচ্ছে খুব সিম্পল। এই যে আপনি যেটা বললেন যে চুজ করা। আসলে আমার জীবনে আমরা কি হব না হব আমি চুজ করি না। আচ্ছা। আমার ফ্যামিলি চুজ করে, আমার বাবা-মারা চুজ করে। হুম, হুম। তো আমার একটা প্লাস পয়েন্ট ছিল, এই চুজ করার কোনো ব্যক্তি ছিল না। মানে অর্থাৎ আমার বাবা অনেক আগেই মারা যাওয়ার কারণে আমার মা আমাকে যথেষ্ট ফ্রিডম দিয়েছে। সো এই বাধাটা ছিল না। তো তারপরেও সবাই বলে যে, "না ঠিক আছে।" তো আমার আসলে একটা অ্যাকাউন্টেন্ট হওয়ার কথা ছিল। আচ্ছা। সো যেটা হচ্ছে যখন 7-8 এ যখন মানুষ সবাই ইলেকট্রিক ম্যাথ যাবে না, বুক কিপিং এ যাবে। তখন আমাকে একজন ডিসাইড করে দিল যে ও মনে হয় ইলেকট্রিক ম্যাথ পারবে না, ও বুক কিপিং এ যাক। আচ্ছা। যে আমার কিন্তু ডিরেকশন একজন সেট করে দিল। আমি মানে কমার্স কলেজে ভর্তি হয়ে গেলাম। মানে এসএসসি তে তখন আমি বুক কিপিং নিলাম, প্লাস হচ্ছে গিয়ে আমার বিজ্ঞান ছিল। আচ্ছা। যেহেতু ইলেকট্রিক ম্যাথ দুর্বল থাকবে, তো এটা নিয়ে আমি ফার্স্ট মানে পাস করলাম। তো পাস করার পরে যেহেতু বুক কিপিং নিয়ে ফেলছি, তো তখন কি হচ্ছে আমার কমার্স ট্র্যাকে আমি চলে গেলাম। তো ঢাকা কমার্স কলেজ থেকে আমি আমার এইচএসসি কমপ্লিট করলাম। তো কমপ্লিট করার পরে যেটা হলো যে ঢাকা কমার্স কলেজ থেকে যেহেতু আমি ডিসাইডেড এটা করব। তো তারপর কি হচ্ছে যে আমার বিকম রাইট। অথবা ঢাকা ইউনিভার্সিটি হুম। অথবা ঢাকা কলেজ, এগুলো ছিল ঢাকা কমার্স কলেজের একটা মানে কমার্সের স্টুডেন্টের হিসেবে ভালো একটা অপশন। তো ওই জায়গাগুলিতে আমি যখন গেলাম, তখন মন টানতেছিল না আর কি আমার। আচ্ছা। আর পাশাপাশি আমার অন্যান্য আরো কিছু ফ্রেন্ডস ছিল, তারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হচ্ছে। সো তাদের সাথে একদিন গেলাম। তো যাওয়ার পরে দেখলাম ভাল লাগলো যে, কিন্তু তো ওই সময়টাতে যেটা ছিল, আমি 97-98 এর কথা বলছি। তো ওই সময় কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলি মাত্র আসছে হুম। এবং পড়ার সুযোগ খুবই কম। একদিকে বুয়েট কম্পিউটার সায়েন্স, আহসানুল্লাহ ছিল কম্পিউটার সায়েন্স। এছাড়া খুব একটা সুযোগ ছিল না। আর ওই সময় এই পড়ালেখাগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল। রাইট। হুম। সো আমার ডিসিশন নিতে কিন্তু খুব সমস্যা হচ্ছিল। পরে আমি যখন এখানে ভর্তি আমি হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে, আমি ঢাকা ইউনিভার্সিটি গেছি, ফর্ম কিনছি। ঢাকা কলেজে গেছি, ফর্ম কিনছি। নটরডেমে গেছি, ফর্ম কিনছি। কোথাও পরীক্ষাও দেই নাই, জমাও দেই নাই। আচ্ছা। কারণ তখন আমি গেলাম যে তখন আমাদের যে ফার্স্ট ইয়ার যখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ড্যাফোডিলের একটা ডিআইআইটিআর ছিল। ওটা তখন আমরা হচ্ছে 4th ব্যাচ। ঠিক আছে? তো ওই সময়টাতে যখন 4th ব্যাচে আমি পড়ি, মানে জাস্ট শুরু। তো ওই সময়টাতে 4th ব্যাচ, এখন আমার ৩ বছর এখানে অনেক এক্সপেন্সিভ। তখনকার যেমন আমাদের যে আর্নিং এর 25% খরচই হচ্ছে আপনার এডুকেশনাল খরচ। রাইট। তো এই জায়গাগুলিতে ছোট্ট একটা সুযোগ, যখন ইন্টার শেষ হলো, ইন্টার শেষ হওয়ার পরে একটা এনজিও ছিল। তো ওইখানে ওরা পার্ট টাইম স্টুডেন্টদেরকে কাজের সুযোগ দিত। তো আমি আমার এক ফ্রেন্ডের সাথে গেলাম। তো যাওয়ার পরে ওইখানে একটা স্কোপ পাইলাম। তো স্কোপে আমি এখানে মানে যুক্ত হয়ে গেলাম। তখন থেকে দেখলাম ওই পার্ট টাইম কাজের সুযোগ। তো ওইটা ছিল আসলে আমার একটা লাইফের টার্নিং পয়েন্ট। আচ্ছা।
সো তখন কি হলো, ওইখান থেকে আমি মান্থলি ৳৫০০ পেতাম। সেই বাহ! সময়। হ্যাঁ, মানে সপ্তাহে ২ দিন কাজ স্টুডেন্টদের জন্য ওরা একটা স্টাইপেন্ড টাইপের দিত। তো এই ৳৫০০ পাওয়ার পরে যেটা হচ্ছে যে তখন আমার মনে হলো যে কম্পিউটার সায়েন্স পড়বো। এত টাকা অনেক এক্সপেনসিভ ছিল। তখন আমি আমার আম্মুর সাথে আলাপ করি যে এটা কি করা যায়। পরে আমি আবার যে ইনস্টিটিউটে ছিলাম ওদের সাথে আলাপ করলাম যে আসলে তাহলে আমরা মানে এত টাকা তো ওদেরকে বললাম আমি আসলে এই পড়ালেখা করতে চাই। ওরা আসলে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য এটা করত। তো আমি বললাম, "আমি আপনাদের এখানে কাজ বেশি করতে চাই। সো আমাকে এটা দেওয়া যায় কিনা?" তো পরে ও বলল যে, "ঠিক আছে।" পরে ওরা দেখছে যে না একে দিয়ে হবে হয়তো এরকম চিন্তা করে। পরে আমাকে দেওয়ার কারণে কিন্তু আমি তখন যখন আমি এখান থেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেলাম, তখন হচ্ছে গিয়ে আমার আম্মুর সাথে কথা বললাম যে, "হ্যাঁ, আমি কিছুটা বেয়ার করতে পারবো।" আচ্ছা। যে তারপরে যেয়ে দেখা গেল যে আমি তখনই কম্পিউটার সায়েন্সে যে আমার ফ্রেন্ডের এক বাবা ছিলেন, উনার জন্য মানে সুযোগ হলো। তখন আসলে আমি এটা মানে আমি কিন্তু তখনই একটা রিস্ক নিলাম এবং আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট শুরু হয়ে গেল। সো তখন থেকেই আসলে আপনি এই পেশাটা চুজ করলেন। জি। না আদারওয়াইজ কিন্তু আমার অ্যাকাউন্টেন্ট হওয়ার কথা ছিল অথবা মানে সিএ করা বলেন, করা বলেন, এটাই আমার একটা এম ইন লাইফ একজন সেট করে দিয়েছিল। তাহলে কি এটা বলা যায় যে সবার যেরকম হয় একটা জাগরণ, একটা entrepreneurial awakening, জি। একটা জাগরণ যে আমি এটা করতে চাই। This is where I belong. তো এটা কি আপনার সেই ফার্স্ট পয়েন্টটা যে আপনার মনে হয়েছে যে এক্সাক্টলি। কারণ একটা ইন্টারে পড়ে একটা স্টুডেন্ট সে আপনার অ্যাকাউন্টেন্ট হবে। আপনি ঢাকা ভার্সিটি থেকে ফর্ম কিনছেন, পরীক্ষা দিবেন না। হুম, ঢাকা হুম। কলেজ থেকে ফর্ম কিনেছেন, পরীক্ষা দিবেন না। এই যে রিস্ক, এটা আসলে ওই সময়টার জন্য কিন্তু খুব টাফ ছিল। বাট এটা আমার আম্মু যেটা করছে এখানে আমার টোটাল ফ্রিডমটা দিয়েছে। বলছে, "তোমার যদি ভালো লাগে করো।" এই that's যে nice. রিস্কটা এবং এই টার্নিং পয়েন্টটাই ছিল আসলে আমার জন্য একটা খুব ভালো একটা জায়গা। ভাইয়া তাহলে এই যে আপনি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছেন, জি, কিন্তু there is a huge pivot জি। to computer science. So it must not be easy. খুব কঠিন একটা মুভ ছিল। সো কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছেন আপনি? চ্যালেঞ্জেসটা ১ম দিকে ছিল যেমন আমরা ফার্স্ট আমি যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছি তখনই স্যারকে জিজ্ঞেস করেছি, "স্যার আমি তো আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ড মানে কমার্স ব্যাকগ্রাউন্ড। হুম, সো আমি কি সিএসসি পড়তে পারবো কিনা?" তো স্যাররা বললেন যে, "হ্যাঁ, আপনি যেই ইয়েগুলি আছে।" কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কিন্তু আসলে বিএসসির মানে বিজনেসের সাথে অনেকটা যায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা। তো রাইট। তখন বলল যে, "হ্যাঁ, আপনি পারবেন, একটু স্ট্রাগল করতে হবে।" তো আমি বললাম যে, "ঠিক আছে, এই চ্যালেঞ্জটুকু আমি নিবো।" কারণ আমার অন্যান্য ফ্রেন্ডস যারা রাইট। ছিল তারা এখানে পড়ছে। তো ওইটা আমি ওই চ্যালেঞ্জটা ওইভাবে নিয়েছি এবং আমি দেখা গেছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল যে ভালো লাগা কিংবা এটা, আমার তার আগ পর্যন্ত যত পড়ালেখা করেছি সব মানে মেমোরাইজ করতে Memories. হতো এবং খাতায় যেয়ে লিখে দিতে হতো। ঠিক আছে? একমাত্র মানে সায়েন্স পড়ার সময় দেখলাম যে আমি আসলে যা পড়ছি এটাকে আমি প্র্যাকটিক্যালি এপ্লাই করতে পারছি। ইমপ্লিকেশনটা আছে, ইমপ্লিকেশন। এক্সাক্টলি এবং এই যে এক্সপেরিয়েন্স করতে পারেন। রাইট। এক্সপেরিয়েন্স যে আমি এখানে একটা লাইন পড়লাম, এই একটা লাইন প্র্যাকটিক্যালি দেখতে কেমন? এটা আমি দেখতে পারছি। হুম, সো এই আগ্রহটা আসলে আমার মানে অনেক বিষয়টা মানে পুরো জিনিসটাকেই চেঞ্জ করে ফেলছে আমার ভিতরে। যে না আসলে দেয়ার ইজ সামথিং যে আপনি যা পড়ছেন তা করতে পারছেন, তা দেখতে পারছেন। আদারওয়াইজ যত এডুকেশন আছে মানে আমি প্রিভিয়াসলি যত এডুকেশন সব থিওরিটিক্যালি ছিল আরকি। এটা একটা আমার জন্য মানে আরেকটা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং যেটাকে আমরা বলছি আরকি। হ্যাঁ, মানে আমরা যে বইয়ে দেখি না যে আমরা জানি ধরি x এক্সাক্টলি, equal to 0 এক্সাক্টলি, যেন বাতাসের গতিবেগ 0 এক্সাক্টলি এটা সারা জীবন ধরেই যাচ্ছে। ধরেই যাচ্ছে। কিন্তু কিন্তু আপনি ধরতে পারছেন প্রথমবারের না। মতো এই সিএসসির ব্যাকগ্রাউন্ডে এসে বুঝলেন যে না, এটা একটা জীবনে ইমপ্লিকেশন আছে। এক্সাক্টলি, গ্রেট। ভাইয়া, এই যে আপনার যে লাইফের যে চেঞ্জটা, জি, আপনি এন্টারপ্রেনারশিপে আসলেন। কিন্তু আমরা যেটা সবাই জানি যে আসলে আজকে আপনি এখানে বসে আছেন আপনার লাইফে কিছু অ্যাচিভমেন্টের কারণে। জি, কিন্তু এটা কিন্তু এত সহজ ছিল না। সবার লাইফে কিন্তু একটা ফেইলিউর স্টোরিজ থাকে, রাইট? আমরা হয়তো ওই ফেইলিউর স্টোরিটাকে অনেকে বলেই না। জি, এই ব্যর্থতার গল্পটা সারা জীবন, "না, আমি কোনো ব্যর্থই ছিলাম না।" জি, এটা আসলে কতটুকু সত্য? ব্যর্থতা তো অবশ্যই আসবে। জি। আপনার আমাদের প্রোগ্রামের যেহেতু নাম হলো ব্যর্থতার গল্প বা জি। ফেইলিউর স্টোরিজ, ঠিক সেই রকম যে আপনার ব্যর্থতার স্টোরিজটা আমরা শুনতে চাই, গল্পটা। আচ্ছা, আমার যেটা দেখেন ফার্স্ট ব্যর্থতার যে গল্পটা যে আমার এখানে সিএসসির যে ফার্স্ট ওটা ডিপ্লোমা বেস ছিল। ফার্স্ট ইয়ারে আমি কিন্তু ফেইল করি। আচ্ছা, ফার্স্ট ইয়ারেই ফেইল। ফার্স্ট ইয়ারে ওয়াও! এবং যেটা হচ্ছে ইন্টারেস্টিং ফেইল হচ্ছে তো আমার ৫টা ৬টা সাবজেক্ট ছিল বোধহয়। ৬টা সাবজেক্টের মধ্যে ২টা সাবজেক্টে আমি ফেইল করি। ওকে। এবং এটা হচ্ছে ম্যাথ। ১০০ র মধ্যে যখন একটা এক্সাম নিয়েছে মানে এটা আমার ব্রিটিশ কাউন্সিল এক্সাম হতো। তার আগে ক্লাস টেস্ট হয়েছে। এখানে ১০০ র মধ্যে আমি পেয়েছিলাম ১৪। বাহ! আচ্ছা। তো ১৪ পাওয়ার পরে তো আমার যারা মানে যে সবাই জানে যে আমি খুব একটু স্ট্রাগল করে পড়ালেখা করছি। হুম, হুম। তো ১০০ র মধ্যে যখন ১৪ পেয়েছি আমার মনে আছে এখনো সোনিয়া ম্যাডাম। তো উনিও খুব একটু হয়ে গেছে। ১৪ কিভাবে পায় একটা স্টুডেন্ট? ঠিক আছে? তো ওইটা ছিল আমার লাইফের একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো আমার ফ্রেন্ডরা বলতেছে, "হ্যাঁ, তুমি তো মাত্র ১৪ পাইছো ফাইনাল একটা হুম। ইয়েতে।" আমি খুব রিল্যাক্স। ওরা বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি।
এর কারণটা হলো যে আমি যে পড়ালেখা করছি, আমার লাইফটা শুরু হতো সকাল ৮টা থেকে। ৮টা থেকে ৪টা পর্যন্ত জব ছিল। ৫টা ৪৫ থেকে ক্লাস ছিল ৯:৩০ পর্যন্ত, ৯টা পর্যন্ত। আচ্ছা, আসলে ফার্স্ট ক্লাসটা নিয়ে আমি বিশ্রাম করতাম। ওকে। আচ্ছা। ঠিক আছে? সো ওই ফার্স্টের যে ক্লাসটা হতো এটা আমরা আসলে মানে আপনি ধরেন বনানী থেকে আপনি সেই ধানমন্ডি ২৭ নম্বরে যাচ্ছেন। একটা স্ট্রাগলিং। যেমন এখন আসছে এসে একটা রিল্যাক্স জি, জি, জি। বসতেছি আমরা। তো এটা আমার জন্য প্র্যাকটিক্যালি যে একটা স্টুডেন্টের জন্য আসলে ১৪ পাওয়াটা খুব ডিফিকাল্ট মানে খুব পেইন হয়। আমি এটা হই নাই তখন। আমার যেই জায়গাটা ছিল যে আমি তো পড়তে পারছি। আমি এই ইনস্টিটিউটে ভর্তি হইতে পারছি এবং আমি ১৪ পাইছি। ও মানে আপনি ১৪ পাইলেন, হ্যাঁ, কিন্তু এটার মধ্যেও আপনার মধ্যে একটা সুক্রিয়া বা পজিটিভ ব্যাপারটা আসছে যে এক্সাক্টলি, এট লিস্ট আমি তো এখানে পড়তে পারছি। অনেকে তো চান্সই পায়নি, রাইট? এক্সাক্টলি। হার মানেন না। হার কথাটা কি বলছে? তো এই যে ওরা বুঝতে পারছে না আমার ফ্রেন্ডরা যে সবাই তো অন্তত 60 আপ। হ্যাঁ। 14 কিভাবে পায় একটা হ্যাঁ, মানে এরকম একটা এটা পাওয়ার জন্য একটা অন্যরকম যোগ্যতা লাগে। ১৪ পেয়েছি। 14 পেয়েছি। জি, ঠিক আছে। তো ওই জায়গাটা আসলে আমার জন্য একটা খুব ভালো একটা ছিল। এবং ফার্স্ট ইয়ারে আমার ফ্রেন্ডস যারা ছিল সবাই কিন্তু পাস করে চলে গেছে, বের হয়ে গেছে। হুম। ওরা সেকেন্ড ইয়ারে উঠে গেছে। দেখেন যে সাকসেসটা কিভাবে আসে। তো ওই যে যেটা বললাম ফার্স্টে ওই একটা এনজিওতে আমি ছিলাম। তো ওই আমার যখন ২ টা সাবজেক্ট ৩ টা ৪ টা সাবজেক্টে সম্ভবত আমি ফেল করি ২ টা সাবজেক্টে। তো এগুলো আবার একটা ভালো সুযোগ ছিল। আপনি পরে আবার দিতে পারবেন। সেকেন্ড ইয়ারে উঠে আপনি পড়ালেখা করেন, পরে আবার এই ২ রিটেক টা দেওয়া সাবজেক্ট যাবে। দিয়ে আপনি রিটেক দিতে পারবেন। তো ওই এনজিওটাতে আমি বলছি আপনাকে ২০০০ সালের কথা 99 সো 99 এপ্রিলে আমাদের দিল, রেজাল্ট দিল। আচ্ছা, আর এনজিওটাতে আমি তার আগে ঢুকে গেলাম। ওকে। সো ওরা কিছু মার্সিডিজ বেঞ্জের একটা রিসার্চ সেন্টার বাংলাদেশে খোলার কথা ছিল। তো আমি যে এনজিওটাতে ছিলাম ওরা ওই মার্সিডিজ বেঞ্জের সাথে ওদের সম্পর্ক ভালো ছিল। তো ওরা বলল তুমি আমাদের এই ব্যাঙ্গালোরে ছিল, বলল যে তুমি আমাদেরকে কিছু লোক পাঠাও যাদেরকে আমরা ট্রেইনড আপ করব, যে ওরা বাংলাদেশে এরকম একটা রিসার্চ সেন্টার দিতে চায় কম্পিউটারের উপরে ইয়ার উপরে আর কি। তো ওই এনজিওটার মধ্যে তখন ওই সময় আমি ছিলাম একদম স্টুডেন্ট, বললাম ফার্স্ট ব্যাচ ফার্স্ট ইয়ার ফেল করা আচ্ছা, স্টুডেন্ট। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, তো ওরা তো আর ফেল আর ইয়ার দরকার নাই। হুম, হুম। তো ওরা দুজনকে সিলেক্ট করে, এর মধ্যে আমি ছিলাম একদম সর্বকনিষ্ঠ। ওদের মানে মানে- ফেইল করার পরেও আপনি একটা সুযোগ পাচ্ছেন। এক্স্যাক্ট। Amazing. তো ওইটা সুযোগ পাওয়ার পর আমি খুব খুশি যে না ঠিক আছে। তো আমি তো অনেকে বলছে তুমি পড়ালেখা ব্রেক হবে, এইটা হবে, ওইটা হবে। কিন্তু ওই যে বাই দিস টাইম আমার যে আগ্রহটা তৈরি হয়েছে যে একটা হচ্ছে সার্টিফিকেট গেইন করা, মানে অন্য অ্যাজ এ স্টুডেন্ট অবশ্যই একটা সার্টিফিকেটের ভ্যালু আছে, ফার্স্ট হওয়ার ভ্যালু অবশ্যই। আছে। যেহেতু আমি এডুকেশনটার পাশাপাশি কাজ করতাম, তো আমার কাছে কিন্তু আসলে মাসের টিউশন ফিটা একটা ফ্যাক্টর ছিল। হুম, হুম। জবটা ফার্স্ট, পড়ালেখাটা সেকেন্ড। তো এই জায়গার মধ্যে ওদের এই যেটা মার্সিডিজ বেঞ্জে যেটা ইন্টারেস্টিং ছিল, ওরা আপনাকে থাকার জায়গা দিবে, খাওয়ার জায়গা দিবে, পকেট মানি দিবে, আবার এখানে যে বেতনটা পাবো এটাও দিবে। তো ওইখানে যাওয়ার পরে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে পিএইচডি যখন করে একজন কেউ ডক্টরেট করে, আমার ধারণা ছিল না যে আসলে ডক্টরেটে কি করে আর কি। হুম। তো ওদের সাথে দীর্ঘদিন কাজ করার পরে দেখলাম আসলে ইনোভেশনটা হচ্ছে এখানে মেইন। আসলে যেই জিনিসটা পৃথিবীতে এক্সিস্ট করে না, তো যে একজন ডক্টরেট মানে করতেছে, সে আসলে একটা ইনোভেশন দিতে চায় যেটা ইয়ার মধ্যে মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে চেঞ্জেসটা আনবে। তো এটাই হচ্ছে একটা ডক্টরেট করা। তো আমার কাছে যেটা ভালো লাগছে যে এইটা করলে তো টাকা পাওয়া যায়, কারণ আচ্ছা। এগুলো কিন্তু কেউ নাকি স্পন্সর করে, যে মানে কমার্শিয়াল অর্গানাইজেশনগুলি স্পন্সর করে। তখন আমার এটা মনে হলো যে ডক্টরেট করতে পারলে তো টাকা পাওয়া যাবে এবং পড়ালেখা করা যাবে এবং শেখার যে আগ্রহটা, এই আগ্রহটা থাকবে। তো যেটা আল্লাহর কাছে শুকরিয়া, বাট আমার এটা টার্গেট ছিল কিন্তু সেই ২০০০ সালে কথা বলছি আমি। তো দেখা গেছে আমি কিন্তু ২০১৪-১৫ সালে আমার এক সিনিয়র ফ্রেন্ড আছে, উনি ডক্টরেট করেছে। সো আমার কিন্তু ২ টা জার্নালও আছে। আচ্ছা। সো আমি ডক্টরেট করার আগ্রহটা হয় নাই, বাট ইনোভেশনের আগ্রহটা আমার রয়ে গেছে এবং ফাইনালি আমি কিন্তু ২ টা জার্নাল আমার আছে, যে পাবলিকেশনস যেটা ডক্টরেট করার জন্য লাগে, ওইটা কিন্তু আমাদের আছে আর কি। তাহলে ভাই মানে ফেইলিউর স্টোরিজ এর মধ্যে যদি আমরা চিন্তা করি যে একটা ফেইলিউর স্টোরিজ হলো যে আপনার ১৪ পাওয়া, জি, এরপরে একটা কষ্ট লাগা, জি, কিন্তু এরপরে সেটাকে ওভারকাম করে যাচ্ছেন। জি, এটাই। জি, আচ্ছা, এছাড়া কি আর কিছু আছে কিনা? মানে ব্যবসার ক্ষেত্রে, জি, বড় হওয়ার ক্ষেত্রে জি। অনেক চ্যালেঞ্জ আসে। হুম। এরকম কোনো ব্যর্থতা স্পেসিফিক যে আপনি একদম সাফল্যের দ্বার প্রান্তে গিয়ে হয়তো মিস হয়ে গেল? হতেই তো পারে। এখানে এরকম। দেখেন যে সাফল্যের জায়গাতে যেটা হচ্ছে যে এই যে দেখেন আমি যেটা হচ্ছে যে আমার যারা ফ্রেন্ড ছিল কাছের, ও যখন পড়ালেখা করে শেষ, ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, খুব কাছের একজন হুম, ফ্রেন্ড। হুম। আর আমি তখন সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স পাইছি। এই হলো তফাৎ ২ জনের হ্যাঁ, তফাৎ। বাট আচ্ছা। আমার ওই ট্রেড লাইসেন্সটাই ছিল আমার একটা আসলে একটা অ্যাচিভমেন্ট। হুম। অ্যাচিভমেন্ট বলতে পারেন।
যে ওর ছিল হচ্ছে গিয়ে আপনার ডিগ্রি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ওইটাও ভালো লাগছে। আর আমি যখন সিটি কর্পোরেশন থেকে, আমার এখনো মনে আছে, ট্রেড লাইসেন্সটা নিয়ে যাচ্ছিলাম, পাতা উল্টাচ্ছিলাম যে এটা মানে একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে পড়ে তার একটা ট্রেড লাইসেন্স আছে, এটা আমার কাছে খুব মানে হ্যাঁ, ট্রেড লাইসেন্স কিসের কি ধরনের বিজনেসের জন্য প্রথম নিয়েছিলেন? এটা আরো একটু ইন্টারেস্টিং। এটা একটা সফটওয়্যার। আমার যেটা হচ্ছে, যদি বলেন যে বাংলাদেশে প্রথম বাইবেল বাংলাতে আমরা করেছি আর কি। আচ্ছা। বাংলাদেশ বাইবেল সোসাইটি আছে, হুম। তো বাইবেল সোসাইটি যেটা করেছে, তাদের বাইবেলটাকে বাংলায় করতে চেয়েছিল। আর তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল, এটাতে সার্চটা বাংলায় হতে হবে। তো ওই সময়টাতে তারা বাংলায় কেউ করতে পারছিল না। হুম। তো ওই চ্যালেঞ্জটা অনেক কোম্পানি দেখেছে, পরে ওই চ্যালেঞ্জটা বললো, আমরা গেলাম, বললো যে করে, আমি বললাম হ্যাঁ পারবো। সো ওই যে আমরা কখনো করি নাই, পরে বলে ঠিক আছে আপনারা যদি করতে পারেন দেন আমরা টাকা দিব, মানে কাজ দিব, আগে ডেমো দেখান, চ্যালেঞ্জ একটা। চ্যালেঞ্জ একটা। হুম, হুম। সো ওই চ্যালেঞ্জটা থেকে যেটা হচ্ছে ইন্টারেস্টিং, সো এখানে যখন আমরা কাজটা করলাম, দেখাইলাম, 1,08,000 টাকার কাজ ছিল এটা, ওই সময় অনেক টাকা। সো ওই সময় যখন আমরা এটা টাকাটা আনতে গেলাম, আমরা চেক যখন দিছে, আমরা তো জানি না, আমরা দিলাম চেক, টাকা দিছে, টাকা দিয়ে বলে কোম্পানি লাগবে, কোম্পানি অ্যাকাউন্ট পে চেক হবে। সো অ্যাকাউন্ট পে চেক হবে, আমাদের তো ট্রেড লাইসেন্স নাই। তো 6 মাস আগে আমরা একটা জাস্ট বিজনেসের কারণে ট্রেড লাইসেন্স জমা দিয়েছিলাম, ওইটার টাকা লাগবে দেখে আর আনি নাই। আচ্ছা, দেওয়াই তো ছিল। লাগবেই। এখন মানে এখন যে ইন্টারেস্টিং হচ্ছে যে এখন এই যে ট্রেড লাইসেন্স করব, তো ওইখানে হচ্ছে টাকা পাবে তারা, তাদের উল্টা কাছে তারাই টাকা পাবে। দিয়ে আনতে হবে লাইসেন্সটা, তো ওইটার জন্য অবস্থা। আর এখানে আমি চেক পেয়ে গেছি। তো ওই সময় দেখেন মানুষের লাইফে আসলে অনেক মানুষের হেল্প হয়, মানে হেল্প করে। তো আমি তখন এনসিসি ব্যাংক ছিল, ওই ব্যাংকের সেকেন্ড পার্সন যে আছে, উনি আমার পরিচিত খুব কাছের। তো ওনাকে নিয়ে বললাম যে আমার তো এখানে একটা চেক পাইছি, কিন্তু আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই। তো বললো যে তুমি ব্যাংক অ্যাকাউন্ট করো, আর চেকে আমি বললাম যে টাকা যে করবো 2,000 টাকার নিচে ব্যাংক অ্যাকাউন্ট করা যায় না। তো উনি তখন এই হেল্পটুকু করলেন, উনি ম্যানেজারকে বললেন যে ওকে আমি চিনি, সো ওকে আপনি ফ্রি অফ মানে ওপেন করে দেন, ওই চেকটা ক্যাশ হবে। ও আচ্ছা। তো ওই 2,000 টাকার ওই যেই ব্যাংক একটা মিনিমাম একটা ডিপোজিট দিলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করবে, উনি কিন্তু ম্যানেজারকে বলে আমাকে ওই সুযোগটা করে দিয়েছেন। তো করার পরে কিন্তু আমি ওই চেকটা জমা দিয়ে, ওইটা ছিল আমাদের আসলে প্রথম একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন। ভাইয়া এখানে একটা জিনিস যদি অ্যাড করি, যে আপনার ব্যর্থতার গল্পগুলো তো আমরা শুনলাম। জি একটা এন্টারপ্রেনার যখন কোনো ব্যর্থ হয়, জি এই যুগে আমাদের সবার একটা খুব কমন সাইকোলজি যে ব্যাংক নিয়েও কথা হচ্ছে। সো ব্যাংকের সময় কিন্তু ব্যাংক একটা লোনের বিষয়ে চলে আসে, জি যে আমি পারছি না, আমি একটা কাজ করি, একটা লোন নিয়ে নেই। কি এমন হবে? এটা খুব কমন একটা সিনারিও, স্পেশালি যখন বিজনেস একটু গ্রো করতে থাকে, তখন ইট হ্যাপেন্স লাইক ব্যাংক অ্যাপ্রোচেস ইউ ইনস্টেড অফ দ্য চলে আদার আসে। ওয়ে অ্যারাউন্ড। Right. সে বেশ লুক্রেটিভ ইন্টারেস্ট রেট দিয়ে বলে যে বিজনেস লোন নিতে, এন্ড ইটস আ ভেরি কমন সিনারিও। আপনি কখনো এরকম অ্যাপ্রোচড হয়েছেন বা হ্যাঁ, টেম্পটেড হয়েছেন? এইখানে আমি বলি, আমি বিজনেসের সাথে ইনভলভ হয়েছি ধরেন 2000 সাল থেকে, এখন যদি 2025 সাল হয়, 25 বছর। সো যখন আমার কাছে এই মেসেজটা আসে নাই, 2008 পর্যন্ত আমার বিজনেস, আমার লাইফ স্টাইল একরকম ছিল। আচ্ছা। সো তখন আমি 4 লাখ টাকা উপার্জন করতাম। আমি 7-8 এর কথা বলছি, পার মান্থ। পার মান্থ। আচ্ছা। হ্যাঁ, এবং খরচ খুব কম ছিল, কিন্তু আমার কোনো ডিপোজিট ছিল না, ওকে। এবং স্ট্রেস ছিল। স্ট্রেস ছিল। স্ট্রেস ছিল, হ্যাঁ। এবং আপনি যেটা বললেন যে এখানে ওই যে যেই যখন বিজনেস এক্সপান্ড করা যাবে, তো এরকম একজন বলল যে ঠিক আছে হ্যান্ড লোন, টাকা দরকার অল্প কিছু, 50,000 টাকা। তো বললো যে এটা নেওয়া যায়, কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে এই যে লাভ দিতে হয়, তো আমরা বললাম যে ঠিক আছে, বাট ওইটা কিন্তু আমি কখনো শোধ করতে পারি নাই। 1 বছর 2 বছর লেগে গেছে, এইটুকু টাকার ইন্টারেস্টটাই শোধ হচ্ছে শোধ হচ্ছে না। ইন্টারেস্ট না, হ্যাঁ, মানে এটা মেইন টাকা তো পরে শোধ, main টাকা। ইন্টারেস্টই তো শোধ হচ্ছে। আরেকটু পরে যেটা হচ্ছে, যে দেখা গেছে যে 3 লাখ টাকা আমি একটা ব্যাংক থেকে লোন নিয়েছি। ওকে। সো মান্থলি 5,000 টাকা করে এটা রিকভার করতে হবে। 3 to 4 ইয়ার্স এর লোন একটা এরকম। এটাও কিন্তু আমি শোধ করতে পারি নাই। ধীরে ধীরে একটা উল্টা চক্রে পড়ে যাচ্ছে। চক্রে পড়ে যাচ্ছি। সো এই জায়গাটাতে, এই যে চক্রে যে পড়ে গেলাম, যে আপনাকে বুদ্ধি দিল, এরপরে এখন এসে আমার ব্যাংক, ধরেন একটা ব্যাংক আছে, সে আমাকে 1 কোটি টাকা লোন দিতে চাইছে, মানে অনেক অল্প কস্ট, আমি নিচ্ছি না। ঠিক আছে, বাট নিলে হয়তো বিজনেস, কারণ আমি এতদিন পরে যে এক্সপিরিয়েন্সটা হলো, সেটা হচ্ছে দেখেন একটা ব্যাংক ঘুরে ফিরে 15% আপনাকে যাবে ইন্টারেস্ট নিয়ে নেবে এটা কোনোভাবে, যে কোনোভাবেই হোক। 10% নিল। বাংলাদেশে খুব কম বিজনেস আছে যেটার নেট প্রফিট 30% অথবা 20% নেট প্রফিট হয়। নেট প্রত্যেক প্রফিটই মাসে 30% হয় না। খুব কম বিজনেস আছে Best নেট scenario. প্রফিট 10% নেট, প্রত্যেক মাসে সব খরচ দিয়ে করে আপনার 10% থাকে, 20% থাকে, ভেরি ফিউ।
সো আপনি যদি ব্যাংকের কাছ থেকে লোন নেন, আপনি ২ টা চাকরির মধ্যে চলে গেলেন। এবার ব্যাংক আপনাকে দিয়ে পুরো মানে বিজনেসটা করাবে, নেট 10% সে আগে নিবে। এরপরে 10% থাকবে আপনার অথবা এনিথিং। সো আপনি বিজনেস করতে আসছেন হচ্ছে ফ্রিডম নিয়ে, আপনার ভালো লাগা নিয়ে। বাট আপনাকে কন্টিনিউয়াসলি কেউ হ্যামার করতে থাকবে, আমার 10% টাকা মাসের শুরুতে দিয়ে দাও। অ্যাজ এ বিজনেস আপনি কোনো বিজনেসে কিন্তু আমরা কিন্তু পুরাটাই যারা বিজনেস করে আল্লাহর দিকে তাকায় থাকি। রাইট। কারণ আমরা জানি না যে আগামীকালকে কোনো ক্লায়েন্ট আসবে কি আসবে না। পুরোটাই আনসার্টেন। পুরোটাই আনসার্টেন। আল্লাহ যদি দেয় আসে। তো ওইটাকে বিশ্বাস করা যেটা বললাম, তো এই জায়গাটা থেকে যখন আমি বুঝে গেলাম যে আসলে ব্যাংক লোন নেওয়া মানে ওই ব্যাংকের লোকগুলির দায়িত্ব আপনি নিয়েছেন। ঠিক আছে? আচ্ছা। সো ওদেরকে প্রফিট করানোর দায়িত্ব আমি কেন নিব? ওই ব্যাংকটাকে সাস্টেইন করানোর জন্য আমি কেন ওই ব্যাংকের দায়িত্ব আমি নিব? সো ব্যাংক লোন নেই নাই। তাহলে এটাকে যে একটা এসকেপ হিসেবে ধরা হয় রাইট। যে বিজনেস সমস্যা হচ্ছে লোন নিয়ে নিই, এটাকে এভাবে অ্যাকচুয়ালি কনসিডার করা উচিত না। না এখানে দেখেন একদমই। যদি আপনি বিজনেস লজিকের দিকে যান, আপনাকেও ক্যাপিটাল ইনভেস্টমেন্টে দিবে। হুম। এবং আমরা যারা বিজনেস করি একটা ক্যাপিটাল ইনভেস্ট করে ১ বছর পরে নেট লাভ বের করাটা সো টাফ। এই ১ বছরের যে ফার্স্ট ফ্রম দ্য ডে অন ইন্টারেস্ট ইজ কাউন্টিং। হুম, হুম। সো এই প্রথম ১ বছরে যে আপনাকে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা দিল, এইটা তো আপনি কোনো রিটার্ন দিতে পারবেন না। তো আপনি কি করবেন? লোনটা থেকে তাকে আপনি টাকা দেওয়া শুরু করবেন। সো লোন থেকে টাকা দেওয়া মানে কি ৳১০০ থেকে কিন্তু আপনার ৳৮০, ৳৯০ আগে থেকে মানে 30% টাকা তো আপনি লোন থেকেই পরিশোধ করছেন। হুম, হুম। সো আপনি কি এমন ব্যবসা করবেন যেখান থেকে আপনার এই 30%, 40%, 50% নেট প্রফিট আসবে এবং প্রতি মাসে আসবে? প্র্যাকটিক্যালি চিন্তা করলে ব্যাপারটা আসলে অনেক কঠিন। হুম। তাহলে যারা জি, একদম নতুন আসছে, এন্টারপ্রেনারশিপ স্বপ্ন দেখছে, জি। তাদের ক্ষেত্রে ব্যাংক লোনের ব্যাপারে আপনি কি ধরনের দৃষ্টিভঙ্গি তাদেরকে দিতে যাবেন? নট এ সিঙ্গেল ৳১ আপনি ব্যাংক লোন নিবেন না। ব্যাংক লোন নেওয়া মানে আপনি ওর মানে চাকরি করছেন। সে আপনাকে পেমেন্ট করবে না। এমন একটা লোকের চাকরি করছেন। বুঝতে পেরেছি। আমরা যখন জব করি তখন কিন্তু কেউ আপনাকে চাকরি করে বেতনটা অন্তত দিবে। কিন্তু আসলে এই ব্যাংক লোন নেওয়া মানে হচ্ছে এমন একজনের চাকরি করছেন যে আপনাকে বেতনটা পর্যন্ত দিবে না। কিন্তু আমি তাকে দিয়েই যাচ্ছি, আপনাকে দিয়েই দিতে যাচ্ছি। হবে। পারফেক্ট। আচ্ছা ভাইয়া, আপনি তো একটা ফেইলিউর স্টোরি আমাদের সাথে শেয়ার করলেন। জি, এটা অ্যাকচুয়ালি প্রাইমারিলি আপনার স্টুডেন্ট লাইফ থেকে জি, নেওয়া। জি। আসলে স্টুডেন্ট লাইফ এখন আর বলা যাচ্ছে না অ্যাকচুয়ালি, বিকজ আপনি তো অনেক আর্লি থেকেই কাজ শুরু করে দিয়েছেন। এক্সাক্টলি, লেটস সে এক্সাক্টলি। বিজনেস লাইফেরই আর্লি অনসেটে আপনার একটা ফেইলিউর স্টোরি শুনলাম। হোয়াইল ইউ আর ইন দ্য মিডল অফ ইট, লেটস সে ২০০০ থেকে তো আপনি অ্যাকচুয়ালি শুরু করেছেন। জি, বিজনেস শুরু করেছেন লেটস সে সামওয়্যার অ্যালং দ্য লাইন, লাইক হাফওয়ে স্টেজে জি, চললেন ২০১০-২০ এর জি, ভিতরে। জি। এমন কোনো ফেইলিউর স্টোরি আছে যেটা আপনি শেয়ার করতে চান? এক্সাক্টলি। আমি যেটা বলছিলাম যে ২০০৮ এর পরে চেঞ্জেসটা। সো ২০০৭-৮ এ আমি ৳৪,০০,০০০ বেতন পাই। ৮-৯ এ এসে আমার তখন টাকার আর্নিংসটা হচ্ছে 0। ৪ একটা লাখ থেকে 0। 0 ৳১ কিভাবে? টাকাও বেতন পাই না। মানুষ আমার কাছ থেকে ৳৩,০০,০০০ পায়। উল্টা মানুষই পায়। হ্যাঁ, ওই যে বললাম ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, আচ্ছা। ওই ৳৩,০০,০০০ আমার কাছ থেকে পায় এবং ৳৩,০০,০০০ দেওয়ার মতো আমার কোনো অবস্থা নাই। এটা হচ্ছে ২০০৭-৮ এর কথা আমি বললাম। ঠিক আছে? সো দেখেন যে যেই জায়গাটা বাট আমার তখন আমি ইন্টারনেটে বিজনেস করি। আমার ঘরে ইন্টারনেটের কানেকশন নাই। সো আমার তখন ক্যাপিটাল হচ্ছে গিয়ে একটা ক্যাপিটাল মানে যেটা হচ্ছে যে একটা ল্যাপটপ আর তখন বাংলালিয়ন কিউবি ছিল। ওইগুলার আমার একটা ইয়ে ছিল, একটা মডেম। মডেম। সো এখান থেকে কিন্তু আমি তখন 0 মাইনাস ৳৩,০০,০০০ মানুষ আমার কাছে পায়। সো এই ৳৩,০০,০০০ দেওয়ার জন্য আমি আবার ৳৪,০০,০০০ লোন নিই। ওই টাকাটাও আবার নষ্ট হয়ে যায়। একটা লুপ পুরা। লোভ। তাহলে যেটা হচ্ছে ৳৩,০০,০০০ দেওয়ার জন্য আমি আরেকজনের কাছে ৳৩,০০,০০০ নিয়ে বিজনেস করব। তারপর টাকা দিব। ওই টাকাটাও ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যায়। আচ্ছা। আচ্ছা, তাহলে কি হচ্ছে ২০০৮-৯ সালে আমার অবস্থা কি? 0 0 মাইনাসে যাচ্ছেন। মাইনাসে যাচ্ছি। বাট ওই 0 টা থেকে তখন আমার হাতে কি আছে? আমি তখন একা, একা চিন্তা করলাম কি আছে? আমার হাতে একটা কম্পিউটার আছে। আমার হাতে একটা ইন্টারনেটের কানেক্টিভিটি আছে। আর কিছু আর যথেষ্ট পরিমাণ সময় আছে। এবং মানুষ বলে না যে মানুষ আমি এটা না করতে পারলে আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। ঠিক, ঠিক। আমি নাম চেঞ্জ করে ফেললাম। মানে আমার যেই ফোন নাম্বারটা ছিল যেটাকে আমি সেবার কাছ থেকে কিনেছি অর্থাৎ বাংলালিংক আসার আগেও জি। ওই নাম্বারটাকে আমি বন্ধ করে ফেললাম। ওকে। এবং আমি ডিসাইড করলাম যে আমি কিছু একটা করব নট উইথ দিস নেম। মানে যেহেতু আমাদের কোম্পানির নামটা অনেকেই পরিচিত ছিল, হুম। দেন আমি কিছু বিজনেস শুরু করলাম। তখন আমার কি হলো দেখেন এইখান থেকে আমার বিজনেসটা আস্তে, আস্তে ইন্টারন্যাশনাল বিজনেসে টার্ন করলো।
এবং আমি টেলিকম সেক্টরে ঢুকলাম। দেন দেখেন সময় এবং সুযোগ আস্তে আস্তে আমার ইংল্যান্ডে আমরা একটা কোম্পানি ফর্ম করি, আমি টেলিকম ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলাম। রাইট। তখন কি হচ্ছে, আমি বাংলাদেশে আছি, বাট আমার তখন বিজনেসটা হচ্ছে, তখন আমার দেখেন আস্তে আস্তে এটা স্ট্রাগলিং টাইমটা পার করার পরে আমাদের ডেটা সেন্টারটা ছিল আমেরিকাতে, আর আমার বিজনেসটা রেজিস্টার ছিল হচ্ছে ইউকেতে, আর ট্রানজ্যাকশন হতো কানাডাতে। ঠিক আছে, তো এই বিজনেসে কিন্তু আমি ইনভলভ হয়ে গেলাম, এবং শুরুটা কিন্তু দেখেন ওই জিরো থেকে, জিরো ইন আ সেন্স, এবং ওই টাকা কিন্তু আমি পরিশোধ করেছি। এবং পরিশোধ করার পরে যেটা হচ্ছে, যেটা আপনারা বললেন যে আমি কিন্তু ওই ব্যাপারটাতে আর ইন্টারেস্টেড না, আমি বুঝে গেলাম দ্যার ইজ ব্যাড লুক। পরিশোধ কি আপনি মানে নিজে থেকেই করলেন? নিজে থেকে, হ্যাঁ, নিজে মানে থেকে। ওই লোনটা পুরো নিজে হ্যাঁ, থেকে হ্যাঁ, পরিশোধ করলেন? নিজে থেকে। কারণ আরেকটা ব্যাপার ছিল কি, যে সাধারণভাবে যেটা হয় যখন আমি লোনটাকে ফেইল করি, এটা প্রাইমারিলি আমি কি করি, আমরা লুকাতে থাকি, রাইট। যে আমি ফোন ধরবো না, কথা বলবো না, লুকিয়ে থাকবো। বাট আমার ইন্টেনশনটা হচ্ছে আমি টাকাটা দিব তাকে। তো যারা যারা টাকা পেতো আমি মানে তাদের সাথে কথা বলেছি, আমি বলছি দেখেন আমি আপনাকে জব করে হলেও টাকাটা দিব, 1 টাকা করে হলেও দিব। তো যেই লোকটা 3 লাখ টাকা পায় তাকে আমি 5,000 টাকা দিতাম, কিন্তু দিতেন। কিন্তু দিতাম। হুম, হুম। বাট এতে করে যেটা হচ্ছে, তারা একটা কনফিডেন্স পাইলো যে না, মানে এই ছেলেটা তাহলে রিয়েল একটা। কারণ ইন্টারেস্টিং একটা কথা বলি, আপনার যখন অনেক টাকা আছে অনেকে আপনাকে ধার দিবে, অবশ্যই। যখন কেউ শুনবে যে আপনার এই টাকাগুলি সহসাই থাকবে না, সমস্ত ধার তখনই নিয়ে যেতে যাবে ওই মুহূর্তেই। ওই মুহূর্তেই। এটা হচ্ছে একটা প্যাথেটিক ব্যাপার। তখন আপনাকে আর কেউ হেল্পিং মাইন্ডে আপনাকে কথা বলবে না। সে চিন্তা করবে যেহেতু আপনি ডুবে যাচ্ছেন, ডুবন্ত অবস্থায় আপনার কাছে কি কি রেখে দিয়ে সে তার টাকাটা রিটার্ন করতে পারবে। আরো ডুবে গেলেন। আরো ডুবে গেল। ঠিক আছে, তো ওই জায়গাটা থেকে যেটা হয়েছে যে আমি ওই যে যেটা বললাম, যখন এটা আমি বিজনেস অথবা যারা ইয়ং এন্টারপ্রেনার আছে, যে আপনি কমিউনিকেট করেন, হুম। তাকে বোঝানোর যদি, এবং আমি এটা যেটা দেখেছি, আপনি যে আপনার পাওনাদার তাকে যদি আপনি মানে কনফিডেন্সটা দিতে পারেন যে আমি আপনার টাকাটা যখনই পারি দিয়ে দিব, তখন সে আপনাকে আবার একটা হেল্প। মানে ভাইয়া ইন গুড ফেইথ জি। দিলে ওরা মানে কমিউনিকেশনটা রাখলে এক্স্যাক্টলি, তারা ভরসাটা পায় যে আচ্ছা আমি ইভেনচুয়ালি হলেও পাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। খুবই ইন্টারেস্টিং লাগলো জিনিসটা যে আমরা 2টা ফেইলিয়ার স্টোরি শুনলাম, দুটোর একটাও ইভেনচুয়ালি লং টার্মে গিয়ে ফেইলিয়ার স্টোরি লাগছে না, বরং সাকসেস সাকসেস স্টোরি হয়ে যাচ্ছে। বিকজ একটা তো হচ্ছে আপনি স্টুডেন্ট লাইফে যখন ফার্স্টে ফেল করলেন ফার্স্ট ইয়ারে, ইটস বিকজ ইউ প্রায়োরিটাইজড এক্সপিরিয়েন্স ওভার একাডেমিক্স। সবার জন্য যেটা কাজ করবে জরুরি না, জি। বাট ইট ওয়ার্ক ফর ইউ। রাইট। আর সেকেন্ড হচ্ছে লোন এসেছে, বাট আপনি যে এই যে লেসনটা পেয়ে গিয়েছেন যে ওকে ব্যাংক লোন ইজ নট দ্য ওয়ে আউট। অ্যান্ড আমার অনেকে আছে লোন আপনার থেকে টাকা পায়, কিন্তু আপনি এটাকে ব্যালেন্স করতে পেরেছেন। আই থিঙ্ক দ্যাট মাস্ট হ্যাভ গিভেন ইউ আ লট অফ স্যাটিসফ্যাকশন যে আপনি এটা বের হতে পেরেছেন। জি, দুটা ফেইলিয়ার স্টোরি নিয়ে কথা হলো, একটা সাকসেস স্টোরি নিয়ে তো কথা বলাই যায়। সো প্লিজ আপনার যদি একটা সাকসেস স্টোরি আপনি শেয়ার করতে এখানে সাকসেস স্টোরি বলতে, যে আমার প্রথম থেকে যেটা ইচ্ছা ছিল, যেমন যেটা বললাম যে মার্সিডিজ বেঞ্জের রিসার্চ সেন্টার, ওদের সাথে কাজ করতে করতে একটা ইয়ে ছিল ইনোভেশন টাইপের। সো ইনোভেশনটা আমি খুঁজতেছিলাম যে আমরা কি করতে পারি। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে এসে যেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমরা এই যে আমাদের একটা প্রযুক্তি, যেটা হচ্ছে আমাদের দেশে ইন্টারনেটটাকে আরও কীভাবে সহজ করা যায়। গ্রামের মানুষগুলি যে টাকা দিচ্ছে খুব কষ্ট হয় তাদের, সো তারপরে তারা নেশায় পড়ে দিয়ে দিচ্ছে অনেক সময়। হ্যাঁ, তো এটা তারা না বুঝে দিচ্ছে। ঠিক আছে, এইটাকে খরচ কমানোর জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করি। এই সফটওয়্যারটা দিয়ে তারা খুব সহজে এবং খুব ভালোভাবে তারা এটা ব্যবহার করতে পারছে, এবং অল্প টাকাতে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছে। এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় যে এটা করার পরে হচ্ছে গিয়ে আমি বাংলাদেশের একদম লালমনিরহাটও গিয়েছি, মাতারবাড়িও গিয়েছি, মানে প্রত্যেকটা জায়গাতে আসলে আমি যাওয়ার পরে ওদের রিয়েল লাইফ যে ঘটনা, মানে ওরা আসলে প্রযুক্তিটাকে, আমরা তো আমাদের যারা প্রযুক্তি ব্যবসা করতে আসে ওরা শুধু ভালো দিকটা দেখায়, বিক্রির জন্য যতটুকু দেখানো Right. প্রয়োজন। হুম। তো আসলে প্রযুক্তির তো অনেকগুলি জায়গা আছে। যেমন এখানে এটা করতে যেয়ে যেটা হয়েছে, ধরেন 400 থেকে 500 মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। তাদের জীবিকা কিন্তু এখান থেকে চলতেছে, তারা চলতে পারতেছে। আর রিসেন্টলি যেটা আমাদের জন্য একটা ভালো দিক, যেটা হচ্ছে যে এই যে আমাদের সাথে যেমন প্রযুক্তি ব্যবহার করে আমাদের এখানে ধরুন অন্ধ যারা আছে তারা আমাদের কল সেন্টারে কাজ করছে। তো এই যে কাজ করছে, তারা সাপোর্ট দেওয়া, তাদেরকে স্কোপ করে দেওয়া, এবং এটা করার পরে আমার কাছে ভালো লাগছে এবং ভালো লাগে যে আসলে প্রযুক্তির তো আরও একটা সাইড আছে। আবার আমাদের কাছে এরকমও আছে, যেমন সিলেটের জকিগঞ্জে যারা পাথরে কাজ করে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, আসার সময় তার স্মার্টফোনে একটু জুয়া খেলে এবং খালি হাতে চলে আসে আগামীকাল কি দিতে বলে। কারণ এই ব্যক্তিগুলি জানে না আমরা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন যে এখানে আপনি কোড সেট করা যায় 10:1, আপনি 10 বার, মানে একবার জিতবেন 10 বার হারবেন।
অথবা 3:7, আপনি 3 বার জিতবেন 7 বার হারবেন। তো এই লজিকগুলো তো আসলে ওরা জানে না। জানা তো রাইট। ওরা দেখছে যে 3 বার জিতেছে, 4 বার জিতেছে। যারা সফটওয়্যারগুলি তৈরি করছে তারা আসলে লজিকটা সেট করে দেয়। তো এই জায়গাগুলি থেকে মানে আমার নিজের কাছে খুব মনে হয়। আর এই কাজটা করতে পেরে আমার কাছে ভাল লাগছে যে না আসলে এই যে কিছু মানুষ তারা প্রযুক্তির কল্যাণে ঘরে বসে হুম। অন্ধ, আর তারা সাপোর্ট দিতে পারছে। আমি তাদেরকে একটু কন্ট্রিবিউট করতে পেরেছি, একটু স্কোপ দিতে পেরেছি। এইটা আসলে আমার কাছে খুব ভাল লাগে আরকি। ভালো লাগছে যে না এটা করতে পারছি। বাট এটা আরো বড় আকারে করতে পারলে আরো বেশি ভাল লাগতো। ভাই আপনি তো মানে একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে তাদের প্রয়োজনটা ফিল করে আপনি এই এক্সাক্টলি। জিনিসটা শুরু করলেন। জি, যেন সবাই খুব স্বাধীনভাবে জি, একটা ডিজিটাল সেবাকে জি, উপভোগ করতে পারে। জি, এবং সেখান থেকেই আমরা যেটা মানে আমরা যেটা জানি যে আপনার কোম্পানির নাম জি, স্বাধীন ওয়াইফাই। জি, জি, এই স্বাধীন ওয়াইফাই জি। এটার গল্পটা যদি বলতেন যে মানে হোয়াই স্বাধীন ওয়াইফাই? জি। এই যেটা বললাম প্রান্তিক পর্যায়ে আমি সেটা হচ্ছে কুমিল্লা। হ্যাঁ? কুমিল্লার একটা গ্রামে আমরা গিয়েছি। তো যাওয়ার পরে যেটা বললাম সবাইকে ভাই কি অবস্থা? কেমন আছেন? কথা বলতে চাইছি। তো আসলে আমরা যে শব্দগুলির সাথে শহরে যারা আছে অনেক সময় পরিচিত। তো ওইখানে একজন বলল যে, "ভাই কিছু মনে করবেন না। আপনি আমারে যা কিছু করতে বলেন আমি করতে পারব। ওকে। কিন্তু আপনার কোম্পানির নাম আমি উচ্চারণ করতে পারি না, পারব না।" আচ্ছা। ঠিক আছে? মানে তখন নামটা কি কঠিন কিছু নাম? প্লেক্সাস ক্লাউড। আসলে আমাদের প্লেক্সাস কোম্পানির নাম হচ্ছে ক্লাউড। প্লেক্সাস ক্লাউড। আচ্ছা। সো এটা আসলে প্লেক্সাস হচ্ছে এটা মানে ইলিয়ড এর একটা থেকে। ওকে। হ্যাঁ? তো এটার মানে হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ? সো নামটা শুনে ভাল লাগে। সো এই নামটা তারা উচ্চারণ করতে পারবে না। তখন আমার সাথে যে ছিল যে আমি বললাম যে, "দেখো যদি আমাদের কোম্পানির নাম যদি কেউ উচ্চারণ করতে না পারে, তাহলে এই কোম্পানি এক্সপান্ড করবে না।" ওকে। সো আমাদের একটা খুব সা সাধারণ মানে সবাই যাতে উচ্চারণ করতে পারে আরকি। তো তখন আসলে আমার মনে হলো যে কি আর আমরা যেটা চাই আসলে ডিজিটাল ফ্রিডমটা চাচ্ছি। আচ্ছা। মানে ডিজিটাল ফ্রিডমটা চাচ্ছি এই কারণে আমি বললাম যে দেখেন আমরা আসলে প্রযুক্তির দাস হয়ে যাচ্ছি। সত্য। ঠিক আছে? আপনার হাতের যে স্মার্টফোনটা আছে এটা আপনার কাছে বিক্রি করছে। এটার ওয়েট কত? এটা আপনি কেন ক্যারি করছেন? এবং আপনারা দেখেছেন আমি বাটন ফোন এখনো ব্যবহার করি। কারণ আমার কথা বলার জন্য আসলে বাটন ফোন ইস গুড এনাফ। আর বাকি যেই জিনিসটা আমি যে আজকে ওয়েটটা ক্যারি করছি, কেন করছি? আমি কিন্তু জানি না। এবং এটার নামটা যদি স্মার্ট না হয়ে অন্য একটা নাম হতো, তাহলে এই মানে আমরা ওয়েট লিফটিং যেই ব্যাপারটা এই আছে, ব্যাপারটা চলে আসতো। এটা আসলে কেউ করতো কিনা আমার সন্দেহ আছে। হুম। এবং আপনাদেরকে যদি প্রলোভন না দেখানো হতো, আমি জাস্ট একজনকে জিজ্ঞাসা করলাম যে, "আপনাকে আমি ৳১০,০০,০০০ দিয়ে দিব। ৳১,০০,০০,০০০ আপনাকে আমি দিয়ে দিব। আর আপনার সাথে একটা মানুষ থাকবে যে আপনাকে কখনো প্রশ্ন করবে না। আপনি তার সাথে কথাও বলতে পারবেন না। শুধু আপনার সাথে থাকবে। আপনি বাথরুমে গেলেও সে আপনার সাথে থাকবে। হুম। এবং কন্টিনিউয়াসলি আপনার সাথে থাকবে। কিছুই করবে না। কেমন লাগবে? তো আপনি কি ৳১,০০,০০,০০০ নিবেন? সাথে এই মানুষটাকে নিবেন?" কেউ কখ রাজি হতে চায় না। কখনোই না। কেউ নেবে না। আমরা এই কাজটা করছি, না জেনে করছি। আসলে আমাদের এবং দিকে যখন দেখি। আমি এই কথাটা বলতাম এটা ২ বছর আগে হুম। যে, "ভাই আপনার এই স্মার্টফোনটা কিন্তু সব শুনছে।" তখন অনেকে বলল যে, "শুনলে কি হবে?" এখন দেখছেও। হ্যাঁ, এখন দেখছো মানে এই যে জায়গাটা দেখেন এখন কিন্তু Gemini বলেন, রাইট। ChatGPT বলেন আপনি ভয়েস কমান্ড দিচ্ছেন, ও শুনতে পারছে। অ্যাকচুয়ালি যে এই যে আপনি কথা বলার সাথে কি হচ্ছে ও আসলে নিউরাল নেটওয়ার্ক AI গুলি ডেভেলপ হয়। আপনার ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন গুলি ও এতদিন শিখেছে আপনাকে না বলে। এবং ওরা এখন এত সুন্দর যে প্রোডাক্টটা তৈরি করে আপনার সামনে আনলো, এই এত ডেটা ওরা কোথায় পাইলো? এই ডেটাগুলা কিন্তু আমার আপনার কাছ থেকে কিছুটা বলে, কিছুটা না বলে। এবং এখনো কিন্তু আমরা দেদারসে ডেটা দিয়েই যাচ্ছি। প্রতিদিনই দিচ্ছি। একটা সিম্পল কথা বলি। দেখেন আমার যদি এই যে YouTube এর যেই পরিমাণ কনটেন্ট আছে একটা টিভি মিডিয়াতে যান, ওদের ২৪ ঘন্টায় এই পরিমাণ ২৪ ঘন্টায় যে পরিমাণ কনটেন্ট হয়, কি পরিমাণ খরচ করতে হয় তাদেরকে? ঠিক। YouTube কি ৳১ ও খরচ করে? আপনাকে শুধু প্রলোভন দেখিয়েছে, আপনি কনটেন্ট তুলে দিচ্ছেন। রাইট। এবং কনটেন্টগুলো যখন ট্রেন্ডের সঙ্গে আমিও ট্রেন্ডের দৌড়াচ্ছি। সঙ্গে উঠে যাচ্ছে এবং মিডিয়ার যে কন্ট্রোল, এই কন্ট্রোল এখন আর মিডিয়ার কাছে কিন্তু নাই। এবং একটা মজার ব্যাপার হবে কি জানেন? ৩ থেকে ৫ বছর পরে ও আপনাকে ডিসাইড করবে কোন নিউজটা ভাইরাল হবে, কোনটা হবে না। আমি কি আমার স্মার্টফোনকে বা আমার ডিজিটাল মাধ্যমটাকে চালাবো, উল্টা সে আমাকে চালাচ্ছে। মানে আপনি একটা নিউজ আপনি করছেন, আপনি নিউজ, এই নিউজটা কে দেখবে, কে দেখবে না এটা ওরা নিয়ন্ত্রণ করবে। এবং এটা আমাদের জন্য খুব দুঃখজনক। মানে কষ্ট দেয় আমাকে স্পেশালি যে আমরা না বুঝে অন্য একটা বিদেশি জিনিসগুলিকে আমরা কতভাবে প্রমোট করছি। কারণ এখন কিন্তু আর বলতে বাধা নেই। কারণ আমরা ২০০৯-১০ সালে কিন্তু বুঝতাম যে এটার একটা ইমপ্যাক্ট আছে। রাইট।
যে আপনাকে একটা জিনিস ফ্রি দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে, আর এটাকে আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছে, তাতে বেনিফিটটা কোথায়? এখন কিন্তু প্রযুক্তিগত ওয়ার্ডগুলো কিন্তু সামনে চলে আসছে। ভাইয়া এই যে আপনার যে স্বাধীন ওয়াইফাই, জি এটার আসলে টার্গেট গ্রুপ কারা? বা বাজারে তো অনেকগুলো ওয়াইফাই ভেন্ডর আছে। জি মানে মানুষ কেন আপনারটা থেকেই সেই সেবাটা নিচ্ছে এবং আপনার আসলে টার্গেট গ্রুপটা কারা হচ্ছে? জি। আচ্ছা, এখান থেকে যেটা হচ্ছে, আমি যেটা বললাম যে আমরা আসলে বিজনেসটাকে আমি ঠিক ওইভাবে বিজনেস হিসাবে, মানে টাকা উপার্জনের মাধ্যম হিসাবে নেই নাই। হুম। তো আমরা ১০০ টাকায় আমরা ইন্টারনেটটা দিতাম আনলিমিটেড, কারণ গ্রামের মানুষের আসলে ব্রডব্যান্ড কানেকশনের খুব একটা প্রয়োজন নাই, কারণ তার ঘরে একটা স্মার্টফোন আছে বড় জোর। তো ব্রডব্যান্ড কানেক্টিভিটিগুলি আপনি দেখবেন ৫০০ টাকার নিচে হয় না, ১০০০ টাকার নিচে হয় না। তো এই জায়গাটার মধ্যে যেটা হচ্ছে যে আমরা যখন মানে ১০০ টাকায় দিচ্ছি, ১৫০ টাকায় দিচ্ছি, তার নিডসটা কিন্তু ফুলফিল হচ্ছে। মানে ১০০ টাকায় ১০০ সে ১৫০ ইন্টারনেট ব্যবহার করবে। ইন্টারনেট আনলিমিটেড পাচ্ছে ১০০ টাকায় আনলিমিটেড পার ইন্টারনেট। Unlimited. পার মান্থ। পার মান্থ। তাহলে কি হচ্ছে, গ্রামের ওই Unbelievable, মানুষটা, আনবিলিভেবল। গ্রামের যে মানুষটা, তার রিকোয়ারমেন্টটা কিন্তু আমরা ফুলফিল করতে পেরেছি। এটাই হচ্ছে গিয়ে আমাদের একটা, যদি আপনি বলেন যে কাদের জন্য কাজ করছি। অনেক বড় মোর দেন অ্যাচিভমেন্ট। প্রফিটিয়ারিং, ইটস আ মিশন তাহলে। এক্স্যাক্টলি, অ্যাক্সেসিবল ইন্টারনেট পাচ্ছে। এখানে অন্য কোনো প্রযুক্তি বা ইউজ করা হয় যেটা বিদেশের রাইট। ইউজ করছে ওগুলো থাকছে না। সো ইন্টারনেট at its purest form. জি। তো এই যে প্রান্তিক মানুষগুলো আসলে কিন্তু এই যে হাসিটা, হুম। যে ওরা যখন বলে ১৫০ টাকায় আমি পুরো মাস চালাতে পারবো, হ্যাঁ। এই হাসিটাই আসলে আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারেন। কিন্তু Amazing. আমি যদি, যেমন আমরা বলি যে আমরা আসলে বাংলাদেশের মধ্যে আমরা অ্যাজ এ বিজনেস, ঢাকা ইজ এ প্রাইম জোন হুম। ফর ইন্টারনেট বিজনেস। অনেক বেশি গ্রাহক, অনেক বেশি ইউজার, অনেক বেশি প্রফিট। বাট গ্রামে কিন্তু তা না। আর আমরা আনন্দিত হই যে ঢাকায় আমাদের কোনো গ্রাহক নাই, পুরোটাই দেশের বাইরে। পুরোটাই গ্রামে, হ্যাঁ। মানে পুরোটাই গ্রামে। তো ভাই So, আপনার ব্যাপারে যেটা বুঝতে পারছি যে আপনি মনে করেন জীবনে একসময় ব্যর্থ হলেন, জীবনকে নতুন করে শুরু করলেন, একটা ডিজিটাল বিষয় নিয়ে চিন্তা আসলো, স্বাধীন ওয়াইফাই ক্রিয়েট করলেন। মানে আপনাকে যদি আমরা শুরু থেকে দেখি যে আপনার লাইফে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট আছে। জি আপনি জীবনকে শুরু থেকে এক্সপেরিমেন্ট করছেন একের পর এক। জি হয়তো কখনো আঙ্কেল বেঁচে ছিল না, কিন্তু আপনার মতো করে এগিয়ে গেছে। এই এক্সপেরিমেন্টের বিষয়টা এখন এই সময়ে এসে আপনি আপনার স্বাধীন ওয়াইফাইটা ছাড়াও বা আপনি আপনার এন্টারপ্রেনারশিপে আসলে কি ধরনের এক্সপেরিমেন্টগুলো এখনো করছেন বা করেছেন কিছুদিনের মধ্যে যদি বলতেন? হ্যাঁ, মানে আমাদের যেটা হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি, আমি আপনাকে যেটা বললাম, আমরা আসলে ডিজিটাল ফ্রিডমটা চাই। আচ্ছা। আমরা যেটা করছি, আমাদের কোম্পানিটাকে আমরা $0 বলতে পারি। যে আমাদের এখানে যতটুকু অবকাঠামো আছে পুরোটা আমাদের নিজেদের তৈরি করা, যে সফটওয়্যার থেকে শুরু করে এভরিথিং। এবং আমি মনে করি যে বাংলাদেশের, মানে প্রযুক্তিগতভাবে আমাদের দেশের মানুষরা অনেক বেশি ট্যালেন্টেড, হুম। এবং ডিজিটালি আমরা যে কোনো প্রযুক্তি তৈরি করতে পারি, শুধু আমাদের বিশ্বাসটা দরকার। ওকে। এবং আমাদের এইটাই আমরা করতে চাচ্ছি যে ইয়েস, দ্যার ইস পসিবল, যে এই যে আমাদের ডেটা সেন্টার আছে, আমাদের ইন্টারনেট সার্ভিস আছে, হোয়াট এভার ইট ইজ, হুম। ধরেন পুরো জিনিসটাই ওপেন সোর্স এবং ফ্রি ভার্সনটাকে আমরা চাচ্ছি যে এইটাকে, মেধাটাকে অ্যাড করে আমরা প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। একটা কোম্পানি একটা সফটওয়্যার না কিনে, মানে বিদেশি সফটওয়্যার না কিনে আপনি চলতে পারছেন, এবং এটা পসিবল। এটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট। ভাইয়া মানে যদি দেখি যে আপনি তো টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে আছেন। জি এটা ছাড়াও কি আপনি আর কোনো এক্সপেরিমেন্ট করছেন কিনা? বা এক্সপেরিমেন্ট করেছেন কিনা আপনার এই এন্টারপ্রেনারশিপ লাইফে? হ্যাঁ, এটা অনেক, মানে আমার যেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে অ্যাজ এ বিজনেসম্যান এন্টারপ্রেনার আমার কোনো পছন্দ নাই। ওকে। এটা হচ্ছে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আর এছাড়া যত অপরচুনিটিস আছে, কারণ আমার যেটা লাইফে আমি যেটা বললাম, ছোট্ট অপরচুনিটিগুলো, দের ইজ এ টার্নিং পয়েন্ট। সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা এটা করি। যেমন ধরি একটা এক্সাম্পল, আমরা টেলিকম নিয়ে কাজ করছি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি। আমার একটা অপরচুনিটি আসলো, সেটা হচ্ছে গিয়ে যে জাহাজ বানানো, মানে ইয়ট বানানো টাইপের, জাহাজ। আচ্ছা। ইয়ট টাইপের, ঠিক আছে? জাহাজ বানাবে একজন হ্যাঁ, একটা কোম্পানি, টেলিকমিউনিকেশনে যিনি কাজ করে, রাইট? একটা কোম্পানি তারা চাচ্ছে যে, তাদের সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক, তারা বলল যে তাদের একটা ইয়ট দরকার যেটা বঙ্গোপসাগরে কাজ করবে, আবার নদীতেও কাজ করবে, ঠিক আছে? তো তারা ভিয়েতনামের সাথে যোগাযোগ করলো, যে প্রাইসটা তারা চাচ্ছে তাদের বাজেটটাকে এক্সিড করছিল। ওকে। সো তখন আমার সাথে কথা বললো যে তুমি পারবা? আমি বললাম হ্যাঁ পারবো। মানে আমার একটা ইয়ে আছে যে আপনি যা বলবেন আমি মানে যেহেতু শিখিয়ে আমি দিলে সবই পারবো। পারবো, হ্যাঁ। আচ্ছা। তো বললো ঠিক আছে করো। তো আমি তো বলে নিয়ে ফেলছি, যে বলছি যে করে দিব। দেন এসে আমি সার্চ করা শুরু করলাম এটা কিভাবে সম্ভব। দেন আমি দেখলাম যে নেভাল একজন আর্কিটেক্ট পেলাম, তার সাথে কথা বললাম। তারপর নারায়ণগঞ্জের এখানে ইয়ার্ড আছে, ওইখানে আমরা গেলাম, যে পুরো ডিজাইনার দিয়ে ডিজাইন করানো হলো, এবং পুরো জিনিসটার সাথে খুব ক্লোজলি করে যখন এটা আমরা তাদেরকে ডেলিভারি দিলাম,
এবং তারা এটা সমুদ্রে চালালো এবং ইয়েতে চালাইলো। ওইটা আমার বলতে পারেন যে একটা খুব ভালো লাগার একটা জায়গা। মানে ওই ইয়ট এখনো ভাসছে হ্যাঁ, পানিতে। এখনো ভাসে। আপনি মাতারবাড়িতে যদি যান, জি, জি, জি। ওইখানে ২ টা ইয়ে আছে। যেটা দিয়ে ওরা বিভিন্ন সময় এটা টার্ন মানে ঘুরে দেখে আরকি, প্রজেক্টগুলি আছে আরকি। মানে ভাইয়ার বিষয়টা হলো যে উনি মানে ওয়াইফাই অর্থাৎ বায়বীয় ব্যাপারটা নিয়েও কাজ করছে, বাতাসেও আছে, আবার পানিতেও আছে। ভাই জি। স্থলের এমন কোনো এক্সপেরিমেন্ট শেয়ার করবেন কিনা আমাদের সঙ্গে? স্থলের এক্সপেরিমেন্টটা হচ্ছে যেমন আমরা এখন কাজ করছি স্বাধীন বাজার নিয়ে আরকি। জি। হ্যাঁ? সো বাজার নিয়ে আমাদের যে কনসেপ্টটা সেটা আমরা চাচ্ছি যে ইন্টারনেটটা আসলে আমরা ফ্রি করে দিব। ফ্রি ইন্টারনেট। ফ্রি ইন্টারনেট হবে। বাহ! সো আপনি আমাদের কাছ থেকে ৳১,০০০ বাজার করলেন। আমার লোক আপনার বাজারটা পৌঁছে দিল। আর এখান থেকে তো একটা প্রফিট মার্জিন হয়। সো এর বিনিময়ে আমরা ইন্টারনেটটা ফ্রি করে দিলাম। বাহ! চমৎকার জিনিস। বাজার It's the পাশে চলে গেল। ultimate goal for like internet accessibility. ফ্রি থাকবে, সবাই পাবে। এক্সাক্টলি। কারণ এখন দেখেন আপনার একটা ব্যাপার এই যে ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে আমরা যে WhatsApp এ কথা বলছি, এখন কিন্তু আমরা কেউ পে করি না। এবং এটা আমার একটা ধারণা, সেটা হচ্ছে 3 to 5 ইয়ার্স পরে মানুষ আসলে ইন্টারনেটের জন্য পে করবে না। হুম। সো আমরা কিন্তু এর জন্য বিজনেসগুলিকে ডাইভার্সিফাইড হচ্ছি এবং বাই নেশন সোভার্জিনিটির একটা ব্যাপার কিন্তু চলে আসছে এখন। এবং এই জায়গাগুলিতে যেই দেশগুলা এগিয়ে গেছে তারাই কিন্তু এখন নেতৃত্ব দিচ্ছে এবং এই জায়গাগুলিতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এবং আমরা এই জায়গাটা নিয়ে আসলে কাজ করতে চাই যে এই যে যেটা বললাম যে আমরা যদি একটা সফটওয়্যার, একটা কিছু যদি আমরা বিদেশি না ব্যবহার করে যদি চলতে পারি, হতে পারে ছোট কোম্পানি, হতে পারে ছোট একটা টাস্ক, বাট এটার উপরে কিন্তু অনেকগুলি জিনিস যদি জোড়া লাগানো যায়, পুরো একটা দেশ কিন্তু ওই বিদেশিদের উপরে নির্ভরশীল না থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। বাট এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার বিশ্বাসটা থাকতে হবে। আর আমার বিশ্বাসটা হচ্ছে কি যে ওই যে বাইরে কাজ করার কারণে ওই বাধাটা ভেঙে গেছে। আচ্ছা। যারা সায়েন্টিস্ট, আমার তো মনে করেন যে আমরা মনে করি নাসা অনেক কিছু। সো নাসা থেকে সায়েন্টিস্ট ওরা মানে জব শিফট করে আমি দেখছি মার্সিডিজ বেঞ্জে চলে আসছে। তার মানে কি দেয়ার ইজ সুইচিং। মানে আপনি কি যেখানে অপরচুনিটি বেটার আপনি সুইচ করতে পারবেন। সো এর জন্য আমি কিন্তু দেখলাম যে ওই যে ভয়টা কেটে গেছে। সো ভয়টা যখন মানুষের কেটে যায় তখন কিন্তু পৃথিবীটা আপনারই মনে হবে যে ঠিক আছে। এবং আমি মনে করি আমাদের দেশে যারা কাজ করছে তাদের এই ভয়টা ভেঙে দেওয়াটা সো জরুরি। মেবি দ্য মেসেজ ইজ লাইফে অ্যাটলিস্ট আর্লি স্টেজে একটা ডেয়ারিং কিছু করা উচিত হ্যাঁ। লিগালি, যেটা করে আসলে ভয়টা ভাঙতে পারে। রাইট। এরপরে আসলে যদি হোপফুলি এটা যদি একটা ফেলিয়ার স্টোরিও হয়, হুম। যেটা ইভেনচুয়ালি সাকসেসে আনা যায়, তাহলে অ্যাটলিস্ট ইউ উইল ফিল গুড যে আচ্ছা আই ক্যান টেক রিস্কস, আই ক্যান ডু। ইনোভেশন তো ওখানেই আসে, ভয়ের পরে তো ইনোভেশন আসে। রাইট। সো ভয়ের পরেই জয়। ভয়ের পরে জয়। সো ওই ইনোভেশনটাতে যেতে হলে ওই ভয়টা কাটাই তো যেতে হবে। রাইট, রাইট, সো আই থিঙ্ক দ্যাটস আ বিগ মেসেজ ফর অল অফ আস টু টেক রিস্কস ইন লাইফ। রাইট। একটা ভাইয়ের কাছে একটা প্রশ্ন, এটা খুব কমন প্রশ্ন কিন্তু আই ফিল ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আই এম মাইসেলফ অ্যান এন্টারপ্রেনার অ্যান্ড আই স্ট্রাগল উইথ ইট। সো একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ ব্যালেন্স, স্পেশালি যারা ব্যবসা করে, অনেক সময় অনেকে ভাবে যে বিজনেস করছি ঠিক আছে, আমি যখন ইচ্ছা উঠবো, যখন ইচ্ছা অফিস যাব। আসলে এটা যে একটা 9 to 5 না, এটা 24/7 একটা কমিটমেন্ট। এটাকে কিভাবে ব্যালেন্স করছেন? সত্যি কথা বলতে এখানে কিছুটা হ্যাম্পার হয় ফ্যামিলি। সো এই ফ্যামিলি যদি ভিশনটার সাথে ক্লিয়ার থাকে যে আসলে আমি কেন করছি, যেমন আমারও হয় অনেক সময় যে ফ্যামিলিকে টাইম দিতে পারছি না। আচ্ছা। সো তখন অনেক সময় যেটা হয় যে ফ্যামিলিকে সময় দিতে পারছি না, তখন আমি যেটা করি অথবা যেটা বোঝানোর চেষ্টা করি যে আমার একটুখানি ঘুম, আমার সাথে 500 পিপল, 500 ফ্যামিলি আছে, রাইট। তারা আরামে ঘুমাতে পারবে। আমার এই একটু বেশি কাজ করা। সো এই আপনার একটু বেশি কাজ করাতে যদি ৫০০টা পরিবার নিশ্চিন্তে ঘুমাতে পারে, একটা মানুষের নির্ঘুম রাত অথবা একটু বেশি কাজ করা, তবে ফ্যামিলিকে অবশ্যই সময় দিতে হবে, কোয়ালিটি টাইম দিতে হবে এবং একটা সময় পরে আপনি এটা পাবেনও রিটার্ন। সো এই ফ্যামিলিও যদি বুঝতে পারে যে না একটা মানুষ এতটুকু কাজ করছে, তার বিনিময়ে এতগুলি লোকের কর্মসংস্থান হচ্ছে, তারা ভালো আছে। ওই ডেডিকেশনটা আসলে ফ্যামিলি থেকেও আসতে হবে, ফ্যামিলি মেম্বার থেকেও আসতে হবে যে তারাও কিন্তু আপনাকে কন্ট্রিবিউট করছে। তার এই খুব একটা কোয়ালিটি টাইম না নিয়ে আপনাকে এই সময়টা ছেড়ে দিচ্ছে। এক্স্যাক্টলি। ঠিক আছে? মানে তাহলে ভিশনটা খালি আপনার রইলো না, আপনার ফ্যামিলিরও একটা অ্যালাইনমেন্ট আছে এটার সাথে। জি, জি, সেম একটা ভিশন থাকতে হবে। জি। ভাইয়া মানে আপনার কাছে যেটুকু এতক্ষণ আমরা বুঝলাম যে দেখেন লাইফে হেরে যাওয়া আছে, আবার উঠে দাঁড়ানো আছে। আপনি বিশ্বাসের ব্যাপারটাকে বারবার এনেছেন জি, এবং আপনি এখন যেটা বলছেন যে এখন আপনার মধ্যে সেই কনফিডেন্টটা চলে আসছে। জি, যখন কিছু ছিল না তখনও আপনি টিকে গেছেন, জি, এখনো টিকছেন। জি। এই যে বিশ্বাসটা জন্মেছে ভাইয়া, এই জিনিসটাকে আমি যদি একটু মানে মোটা দাগে বলতে চাই তাহলে এই যে আপনি ব্যবসা করছেন, আমি এখানে পডকাস্ট হোস্ট করছি, জি, কেউ চাকরি করছে। জি।
এই সবগুলোর সঙ্গে বিশ্বাসকে যদি আমরা যোগ করি, জি। তাহলে এখানে কিন্তু একটা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির একটা জি। জগৎ সৃষ্টি হয়। জি। মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। জি। এবং আপনি শুরুতেই বলেছেন যে কালকে আমার কাছে কোনো ক্লায়েন্ট আসবে কিনা এটা আল্লাহই জানে। জি। এই যে ঈশ্বরের উপরে আপনার যে বিশ্বাস বা জি। ভরসা জি। বা আপনার স্পিরিচুয়ালিটি, এই মাত্রাটা জি। এটা কিভাবে আপনার মধ্যে আসছে এবং আপনি কিভাবে বিশ্বাস করছেন যে আপনি চাকরি করেন বা যাই করেন, এই স্পিরিচুয়ালিটি ব্যাপারটাকে আপনি কানেক্ট করবে? জি। এইটা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। জি। এই বিষয়টা কিভাবে স্পিরিচুয়ালিটি জি। আপনার জীবনকে জি। কানেক্ট করছে? যেমন আমি যেটা বলছিলাম যে আমার লাইফটা ২ ভাগে ভাগ করা যায়। জি। একটা হচ্ছে 1998 থেকে 2008 জি। পর্যন্ত। তো যখন আমি একটা বিশ্বাসের সাথে ইনভলভ হলাম 2008 সালেই, হুম। তখন একটা জিনিস আমি শুধু শিখেছি ধর্মীয়ভাবে। কোরআনের একটা আয়াত। আপনি যদি কিছু দান করেন, এটা আল্লাহ আপনাকে ৭০ থেকে ৭০০ গুণ দিতে পারবে ইন রিটার্ন। ইন রিটার্ন। ওকে। এবং ওইটা থেকে শুরু করে আমি কিন্তু এটা প্র্যাকটিস করি। প্রায় আপনি যদি বলেন যে হোয়াট ইজ ইউর সাকসেস এবং কারণটা কি? ওই যে ওই বিশ্বাস, শুধু এই একটা মাত্র বিশ্বাস। এবং আচ্ছা। এটা টিল নাও আমি এটা ফলো করি। এবং ফলো করার কারণে যেটা হয়েছে, যেটা আমি বললাম, দেখেন আমার সবচেয়ে বড় ব্যর্থতা এই যে মানে আপনি ডোনেট করা অথবা দান করা অথবা নিয়মিত কিছু দেওয়া। হুম। এবং পুরো জিনিসটাই আসলে এর কারণেই। এছাড়া আর কোনো আমার রিজন নাই, আমার আর কোনো শক্তি নাই। এবং অনেকে মনে করে আমরা যে বিজনেসগুলা করি আমাদের সাথে বুঝি অনেক ক্ষমতা, অনেক কিছু দরকার। হুম। আমি বলি, হ্যাঁ, আমার উপরে কিন্তু একজন আছে। তার হাতটা বিজনেসে সবসময় আছে। হ্যাঁ, মানে হুম। মানে যেটা হচ্ছে কি আমরা তো যে বিজনেসগুলা করি, অনেক সময় অনেক পাওয়ারফুল মাসল অনেক কিছু দরকার পড়ে। তখন জানতে চায়, বুঝতে চায় যে ভাই আপনার কে আছে? বলে আমার উপরে কিন্তু একজন আছে। তার মানে কি ভাই এরকম যে আমি ইনকাম করছি, জি। পাশাপাশি আনুপাতিক বা রেশিও হারে আমাকে দানটাও করতে হবে। এটা সাইমালটেনিয়াসলি একই ইম্পোর্টেন্ট, রাইট? নট এরকম না। আপনি ইনকাম করেন আর না করেন। আচ্ছা, আপনার শুরুটা হবে বাজারের ব্যাগ দিয়ে। আচ্ছা। মানে কেউ আপনাকে কিছু দিতে চাচ্ছে। তো আপনাকে বলল আপনার পকেটে ৳১০ আছে বাজার থেকে একটা ব্যাগ কিনে আনার জন্য। তো এই বাজার থেকে ব্যাগ কিনে যখন আপনি তার কাছে গেলেন, বাজার থেকে ব্যাগ কিনতে বলল, আপনার এই ৳১০ কিন্তু শেষ হয়ে গেল। রাইট। কিন্তু যে আপনাকে ব্যাগ কিনতে পাঠিয়েছে, সে আসলে ব্যাগ ভর্তি আপনাকে টাকা দেওয়ার জন্য পাঠিয়েছে। পকেটে আপনি কতটুকু টাকা নিতে পারবেন? এটি হচ্ছে আমার বিশ্বাস। তো এর আচ্ছা। কারণে হচ্ছে যে আমরা যে এই যে ডোনেশন অথবা দান করা, যদি একটা রিজন বলেন, একটা বিশ্বাসের জায়গা, এটাই হচ্ছে আমার একটা অ্যাচিভমেন্টের কোর একটা জায়গা। যে এই কাজটা আমি খুব কম আমার হয় যেটা মিস হয়। মানে আপনি প্রতিনিয়তই প্রতিদিন জি, দান জি, করছেন। জি। এটা একটা আমি যে ইনশাআল্লাহ মেজার্ড হওয়া জি। লাগবে জরুরি না। ভাইয়া যেটা বলছেন এটা মন থেকে ফ্রম উইথিন উইথিন যেটা আসবে। আসে। এক্সাক্টলি। অনেকে আছে ওয়েট করে যে আমি লাইফে এতটুকু এগিয়ে তারপরে আমি ডোনেট আর করব। এক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি যে দেখা যায় যে যখন আমি খুব ঝামেলার মধ্যে পড়ে যাই, হ্যাঁ? আচ্ছা। তখন একটু দানটা বেশি করার চেষ্টা করি। এর কারণটা হলো এরকম, যাতে যেহেতু আমি বললাম যে আমার লাইফ বিজনেস যেরকম, যে আমি যেটা বললাম যে আমার যাতে যে যতটুকু ছিল হুম। অতটুকু থেকে যেন আমি দান করে ফেলতে পারি। হুম, হুম। এর কারণকে আমি বললাম যে ২০০৮ সালে আমি 0 তে চলে গিয়েছিলাম। -6 লাখস। সো ওই দিনটার একটু কথা যদি বলি ভাই, সেই যে সময়ও কি আপনি দান করতেন? এক্সাক্টলি। যখন আপনি -6 লাখ এ আছেন এক্সাক্টলি, তখনও দান করছেন? এক্সাক্টলি। এবং দেখেন যে দানের কারণে যেটা হচ্ছে আপনার লাইফে আসলে অনেকগুলি টার্নিং পয়েন্ট আসবে। হুম। যেটা আমি বললাম যে আপনাকে কেউ হয়তো স্রষ্টা আপনাকে দিতে চায়। বলল এই ৳১০ তুমি ব্যাগ নিয়ে আসো। দেখেন আমি কিন্তু লোকাল বিজনেসের সাথে ইনভলভ ছিলাম। এবং ২০০৮ এ যখন আমি দান করা মানে এটার সাথে ইনভলভ হলাম, তখন কিন্তু দেখেন আমি ইন্টারন্যাশনালি আমি ৫ বছর টেলিকম ইন্ডাস্ট্রিতে ইন্টারন্যাশনাল, যেটা আমার কোনো হুম, হুম। ড্রিম মানে আমার কল্পনার বাইরে ছিল। সেট সো এই স্কোপটা কিন্তু উইন্ডো তৈরি ওপেন হয়েছে ওইখান থেকে এবং ওইখান থেকে কিন্তু আমি এটা রিটার্ন করতে পেরেছি। সো ওই বিশ্বাসটা যদি আমার না থাকতো এবং স্টিল নাও আমি জানি না হোয়াট ইজ নেক্সট। যে হোয়াট ইজ নেক্সট ফ্রম টুমরো, বাট একটা জিনিস আছে, আমার যতটুকু আছে এতটুকু থেকে আমি আজকেও ডোনেট করেছি। এবং যখন দেখবো যে ডোনেটের মানে চ্যালেঞ্জ আসছে, এবং আরো একটা ইন্টারেস্টিং কথা বলি যে একটা হাদিস আছে। ওই হাদিসটার মধ্যে যেটা হচ্ছে যে এটা অনেক সময় যে আপনাকে স্রষ্টা যখন কোনো সম্পত্তি অথবা কোনো কিছু দিতে চাবে, তখন আল্লাহ আপনাকে বিপদের মধ্যে ফেলবে। দেওয়ার জন্যই বিপদে দেওয়ার ফেলবে। মধ্যেই বাহ! বিপদের জন্য ফেলবে। চমৎকার মাইন্ডসেট। এবং দেওয়ার পরে এরপরে যেটা হচ্ছে যখন আমি এই হাদিসটা দেখলাম, তখন আসলে আমি পুরো আমার লাইফটাকে আমি রিলেট করতে পেরেছি। এবং ওই বিশ্বাসটা কিন্তু এখান থেকেই আছে।
যে হ্যাঁ, আল্লাহ কি করবে? আমাকে 0 করে ফেলবে। ঠিক আছে? 0 করার আগে আমি যতটুকু দিয়ে ফেলতে পারি যে আল্লাহ আমার হাতে যতটুকু ছিল আমি ততটুকু দিয়ে ফেলছি। এখন তুমি আমাকে 0 করলে তোমার মানে আমার স্যাটিসফ্যাকশনটা ওই জায়গাটার মধ্যে যাতে আমার ডোনেশনটা না কমে। যে হ্যাঁ, তুমি আমার ঐদিন যতটুকু ছিল আমি কিন্তু অতটুকু আমি আমার বেস্টটা ডোনেট মানে করেছি। একটা নতুন জিনিস আমরা জানলাম যে আমি দান করতে যাই, হুম। আমার দান করার ইচ্ছা আছে। এইজন্য সৃষ্টিকর্তাই উল্টা আমাকে মানে উনিই দিবে। কারণ উনি না দিলে আমি কোথা থেকে দান করব? আমার তো কিছু নেই। আমি কি বানিয়ে আসছি? এক্সাক্টলি, তো চমৎকার একটা মানে ইকুয়েশন। এটা আসলে এতদিন বুঝিনি যে দান করেও যে আর্ন করা যায়। দান থেকে আর্ন এক্সাক্টলি, এই এবং ব্যাপারটা। ভেরি ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যেমন অনেকে বলে যে আপনার সন্তানকে স্কুলে পাঠান হুম, অথবা শিক্ষিত করেন। জি। আমার মানে আপনি যখন ফিউচার কারো জন্য কাজ করবেন, আমার ইয়াটা হচ্ছে যে তাকে দান করা শিখান। একটা মানুষকে যদি দান করার শিখাতে পারেন আপনি, তাহলে তার লাইফ 700 গুণ বাড়বে। আপনি রাইট। আপনার সন্তানের জন্য তো এরকম প্রবৃদ্ধিই চান। আপনি যার জন্য ভালো কিছু চাচ্ছেন, এরকম প্রবৃত্তিই তো আমরা চাই। রাইট। তো জাস্ট তাকে একটু শিখানো, তাকে একটু দেখানো এবং কোথায় দান করবেন জায়গাটা বুঝে করতে হবে আরকি। এই একটা ভাইয়া বিষয়। স্ট্রেসড হন। জীবনে স্ট্রেস আসে, রাইট? হ্যাঁ, স্ট্রেস তো আমরা কন্টিনিউয়াসলি স্ট্রেসটা আমরা তবে এনজয় করি। এই স্ট্রেসটাকে আপনি আসলে কিভাবে ব্যালেন্স করেন? অনেকে অনেকভাবে করে। কেউ দৌড়ায়, কেউ খাওয়া-দাওয়া। অনেকে শুনেছি স্ট্রেসেবল বেশি করে খায়, ফুডি হয়ে যায়। জি। আপনি আপনার স্ট্রেসটাকে না, কিভাবে আমার ম্যানেজমেন্ট যেটা হচ্ছে করেন? কি মনে করেন যে যেটা বললাম যে স্ট্রেসের ক্ষেত্রে আমি দেখছি যে আমার এই দানটা খুব কাজ করে। ওকে। মানে ওকে। খুবই কাজ করে। যে একটা আনএভয়েডেবল একটা আসতেই আছে যে যেকোনো একটা ঝামেলা আসবেই। তো ওই সময়টাতে কিছু ডোনেট করে নিশ্চিন্ত হয়ে যাও। যে আল্লাহ এইটা মানে একটা ঝামেলা আসতেছে, আমি এইটুকু ডোনেট করলাম, বাকিটা তোমার উপরে। এই যে হ্যাঁ, আল্লাহর উপরে যে ছেড়ে দেওয়াটা, ছেড়ে দেওয়ার পরে আপনি দেখবেন ওই বিপদটা মানে কেমন যেন আপনি এনজয় করতে পারবেন। আচ্ছা। ঠিক আছে? বিপদটা আদার বিপদ দ্যান থাকবে না। ডোনেটিং ভাইয়া, কোনো অ্যাক্টিভিটি আছে যেটা দ্যাট হেল্পস ইউ ডিস্ট্রেস? ধরুন ডে টু ডে এভরিডে অ্যাক্টিভিটি যেটা করে হ্যাঁ, মানে আমার যেটা হয় যে স্কুল লাইফে আমি যেটা করতাম, সেটা হচ্ছে একটা হচ্ছে মেডিটেশন। সময় পেলে আমরা যেটা করি। আর স্টুডেন্ট লাইফে যেটা করতাম ঘুম দিতাম। ও মানে ইভেন যে পরীক্ষার সময় এটা আমার হয়েছে। যে এইচএসসি পরীক্ষা অনেক বেশি স্ট্রেস অনেক কিছু। আমার যেটা হয় যে অনেক বেশি স্ট্রেস হলে ঘুম। নাথিং। ঘুম থেকে উঠবো, স্ট্রেস টাইম আউট। তো মানে ঘুম এবং মেডিটেশন হুম, এই জিনিসটা খুব সহজে স্ট্রেসকে ড্রেইন আউট করতে পারে। মানে এটা আপনার জীবনে এই অভিজ্ঞতা আছে জি, যে জি, জি। কারণ এই যে যেটা বললাম যে আপনার যে বিজনেস, আপনি হুম, যদি বিজনেসে একটা বিজনেসম্যান কি চায়? মানে আপনি এটা আরো সিম্পলি যে দেখেন আপনার সবচেয়ে লাইফের যেই মানে গোলটা কি? আপনি বসে থাকবেন, আপনার মাথায় চিন্তা থাকবে না। হুম, রাইট। সো আর আপনি যারা অনেকে যেটা দেখি যে তাদের অনেক টাকা, অনেক কিছু ম্যানেজ করে তারপরেও তার চিন্তা করতে হয়। তো আসলে অনেক কিছু থাকলেই যে আপনি নিশ্চিন্ত মনে বসে আছেন। যেমন আমার যেটা হয়, ঘুমাইলে আমি খুব ডিপ ঘুম হয়। কারণ আমি নিশ্চিন্ত ঘুম। এইভাবে আমি লাইফটাকে চিন্তা করছি যে আজকে যদি আমি যেকোনো সময় তো মারা যেতেই পারি। যে আমার কাছে কোনো পাওনাদার থাকবে না এবং আমার কোনো দেনা থাকবে না। এবং এইভাবে যাতে যেমন এই যে যেটা বললেন ব্যাংক লোন অথবা এটা কিছু। সো এই কারণে আমার যেকোনো সময় আমার মৃত্যু হতেই পারে। হুম, সো আজকে আমার মৃত্যু হলে এই যে দেনাটা আমি করে গেলাম এটা কে শোধ করবে? রাইট। ঠিক আছে? সো এই জায়গাটার জন্য কিন্তু আমি যে আমার দরকার নাই অনেক কিছু। অনেক কিছু আমার নাইও। প্রয়োজন নাই, আমার এটা দরকার নাই। বাট এটা আমি ওইভাবে আসলে ফিল করি এবং এটা আমি মেইনটেইন করার চেষ্টা করি যে দরকার নাই। বাট আমি তো নিশ্চিন্তে ঘুমাতে পারছি। যে আমার কাছে এইটাই মনে হয় যে একটা মানুষের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে তার থেকে কেউ কোনো মানে নিশ্চিন্তভাবে আপনি যদি একটা জায়গায় বসে থাকতে পারেন, এর চাইতে তো আর কিছুই তার দরকার শান্তির পড়ে কিছুই না। হতে পারে না। আর অশান্তির জায়গা কি? যে আপনি বসে আছেন, আপনার কাছে অনেক ধরনের পেইন আছে। রাইট। অনেকে আপনাকে খুঁজছে, এটা করছে, ওইটা করছে। এই না খোঁজার জন্যই আসলে কিন্তু আমরা অনেক কিছুর সাথে ইনভলভ হই। হুম, এবং হতে যেয়ে দেখা যায় আমরা আরো বেশি অনেক জড়িয়ে যাই। মানে চমৎকার একটা দৃষ্টিভঙ্গি যে উনার ভাইয়া যেটা বলছে যে মানে একে তো দান আপনাকে আর্ন করছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি আসলে নিশ্চিন্তভাবে থাকতে পারছেন, একজনের উপর বিশ্বাস করতে পারছেন, জি, স্বয়ং সৃষ্টিকর্তার উপরে। জি, এবং আপনার আরেকটা চমৎকার যেটা আমার ভাল লাগছে সেটা হলো যে আপনি যেরকম বলছেন যে আপনার মৃত্যু ছবি বা মৃত্যু সংবাদ যখন মানুষ পাঠ করছে, জি, তার অগোচরে তার ব্যাকগ্রাউন্ডে কোনো আপনার লোন নাই, জি, কেউ আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়নি, জি, হুম, আপনার জন্য কেউ কোনো দায়ভার বহন করছে না। জি, এটা একটা আপনার জীবনের কিন্তু একটা সাকসেস। জি। এভাবে কিন্তু খুব কম মানুষই চিন্তা করে।
মানুষ চিন্তা করে আমার কয়েকশো কোটি টাকা ব্যালেন্সে থাকবে, কোনোদিন কেউ কিন্তু বলে না যে আমার কত টাকা লোন আছে, এটা নিয়ে কেউ কোয়েশ্চেন করে না। আপনার এই জিনিসটা আমাদের অনেক অনুপ্রাণিত করছে আমাদেরকে যে কিরকম চিন্তাধারা কতটা চেঞ্জ হতে পারে, রাইট? জি যে আমার কোনো লোন নাই, আমার কোনো কেউ আমার কাছে টাকা পায় না, জি এটাও তো একটা মাইন্ডসেট হতেই পারে একজন এন্টারপ্রেনার, রাইট? জি 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 আমি অ্যাজ এ বিজনেসম্যান আমি যেটা মনে করি, যেটা বললাম যে যখন আমার এই বিশ্বাসটা কম ছিল অথবা ছিল না, এই নির্ঘুম আমি যেটা বললাম যে স্টুডেন্ট লাইফে আমি মান্থলি 4 লাখ টাকা আর্ন করতাম, বাট আমার কিন্তু স্ট্রেস ছিল। ওকে। আর যখন আমি এইভাবে চিন্তা করা শুরু করলাম তখন কিন্তু আমার স্ট্রেসটা নাই। আর যখন আপনার স্ট্রেস থাকবে না তখন কিন্তু আপনার মধ্যে অনেক ভালো জিনিসগুলো আপনি দেখতে পারবেন। রাইট। যখন আপনি টেন্সড আছেন, অনেকগুলি অপরচুনিটিস আপনার সামনে থাকলেও আপনি ভুল সিদ্ধান্ত নিবেন। এটাই কিন্তু আমাদের হয়। এক্স্যাক্টলি। এবং বিজনেসম্যানদের যেটা হয় এটা কিন্তু একটা বড় মানে শুরুর দিকে একটা বিষয় থাকে যে আসলে ভুল সিদ্ধান্তগুলো বের হতে যেয়ে আরো কিছু ভুল করে ফেলা। তো ওই জায়গাটাতে আমি যেটা করি যে যখন একটা জিনিস ভুল হয়ে গেছে, সো ভুল হওয়া মানে কি ওইখানে কিছু অপরচুনিটিস আছে এবং তখন আপনাকে আরো বেশি নিশ্চিন্ত মনে ওইটাকে ফাইন্ড আউট করতে হবে যে হোয়াট ইজ দ্য অপরচুনিটি। আচ্ছা। ওকে। ভাইয়া আমাদের পক্ষ থেকে আজকে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আমরা অফেন একটা স্ট্যাটিস্টিক্স শুনে থাকি, অ্যাটলিস্ট বিজনেস ওয়ার্ল্ডে খুব কমন, যে 1 আউট অফ 10 স্মল বিজনেসেস বা স্টার্টআপস গেটস টু মেক ইট। প্রথম 2-3 বছর পরে 10টা স্টার্টআপ থেকে একটাই অ্যাকচুয়ালি সার্ভাইভ করে, বাকি 9টা আর ঝরে আনএবল ঝরে পড়ে, দে আর আনএবল টু সার্ভাইভ। তো যারা সার্ভাইভ করছে ভেরি গুড, বাট আমি যদি আমাদের দেশের কনটেক্সটেই বলি যে 90% স্টার্টআপ যারা পারছে না কয়েক বছর পর টিকতে, ওদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে, দোজ হু আর ফিলিং যে আই এম আ ফেলিয়ার বা আমি পারছি না, বা যারা ওই ফেলিয়ার থেকে ওভারকাম করতে পারছে না, ওদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। ওদের উদ্দেশ্যে যেহেতু আমি নিজেই ফেল করা থেকে আসছি, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি আসলে যেই জিনিসটাকে ভালোবাসেন ওই জিনিসটা নিয়ে কি আপনি বিজনেস করছেন কিনা। আর ওই জিনিসটা যদি আপনার বিজনেস করে থাকেন তাহলে ওইখানে ফেল বলে কিছু নাই, এটাই আপনি করতে থাকবেন। সো এর জন্য কাউন্ট মানে 2 বছর 1 বছর এটা কোনো বিষয় না। এটার জন্য যদি আপনাকে 10 বছর আপনার জীবন চলে যায় তারপরও ওই ভালো লাগাটাকে আপনি ধরে রাখছেন কিনা। যেদিন আপনার যদি আপনি 3 to 5 ইয়ার্স ফেল করাটাই আপনি ধরে রাখেন না, এটাই আপনার একটা সাকসেস হবে। বাট এই জায়গাটা কিন্তু যেটা হচ্ছে আমরা এটা ধরে রাখি না। কারণ আপনাকে অনেক শুভাকাঙ্ক্ষী আসবে আপনার যে ড্রিমটা আছে ড্রিমটাকে ডাইভার্ট করার জন্য। অনেকে আসে এই এটা এইভাবে হবে না, ওইভাবে হবে না। তো আপনার যদি এটা ভালোবাসা না হয় দেন আপনি কিন্তু ডাইভার্ট হয়ে যাবেন। দেন আপনি ফেল করবেন। এটাই হচ্ছে আমার বলা যে আপনার যদি ড্রিম থাকে ড্রিমটাকে আপনি কাজে লাগান। এটাই আপনার বিজনেস হওয়া উচিত এবং এটার জন্য তো আপনি আর্ন করতে আসেন নাই এবং এটার জন্য তো আপনি টাইম কাউন্ট করবেন না। আনলেস আনটিল যতদিন আপনার সাকসেস না হবে ততদিনই আপনার এটা স্টার্টআপ আমি মনে করি আরকি। সো টিল দেন ডু হোয়াট ইউ লাভ। জি, মানে আসলে ফেইলিউর বলতে কিছু নাই, ফেইলিউর স্টোরিজ বলতে কিছু নাই। এক্সাক্টলি। ফেইলিউর হচ্ছে মানে আমার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে। একটা মানুষের যে আমরা এক্সপেরিয়েন্স বলি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপেরিয়েন্স? যার জীবনে যত বেশি ব্যর্থতা তারাই তো এক্সপেরিয়েন্স, তাই না? রাইট। তাহলে আপনি এই যে ব্যর্থ হচ্ছেন এগুলোকে আপনি বাস্কেটে না রেখে ফেলে কেন দিবেন? ওকে। যখন আপনি সুইচ করলেন তখন তো আপনি ফেলে দিলেন। আপনি এক্সপেরিয়েন্স এত বছর ধরে ফেল করে যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার করলেন, আপনি তো এটা ফেলে দিলেন। মানে ব্যাপারটা হচ্ছে আপনি কুড়াচ্ছেন কিছু একটা ভালো জিনিস, এটা দিয়ে কিছু তৈরি করতে পারবেন। ফাইনাল স্টেজে এসে আপনি এটা ফেলে দিলেন। তো এটা তো আপনার এটা হচ্ছে গিয়ে আমি মনে করি যে ব্যর্থতা এবং যত বেশি এই ফেইলিউর আপনার লাইফে থাকবে, তত বেশি আপনি স্কিলড পারসন হবেন। আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা আসলে কি? আমার হিসাবে হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে আপনার জীবনে যে যত বেশি ফেইল করেছে তার সমষ্টি তার হাতে যখন থাকে, ওই ফেইলটা আসার সাথে সে সমাধান দিতে পারে। রাইট। তার মানে আমরা বুঝলাম যে আসলে ফেইলিউরই হলো আপনার সাকসেসের ফার্স্ট স্টেপ। এক্সাক্টলি। কারণ এর জন্যই কিন্তু যেটা বলে, একটা হচ্ছে যে আমি তো মনে করেন লাস্ট 10-25 ইয়ার্স ধরে এটাই আসলে আমি বুঝতে পেরেছি। ভাই আসলে আপনাকে অনেক ধন্যবাদ যে আসলে আপনি এই আমাদের মাঝে এসে জি, আপনার ব্যস্ত সময় থেকেও লাইফের ফেইলিউর স্টোরিজ থেকে কিভাবে আপনি জি। সাকসেসে আসলেন এটা আমরা সবাই জানতে পারলাম। আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যে অনেক কথা আছে যেগুলো আসলে আমি নিজে বলি। তো এগুলা সবার সামনে বলতে পারলাম। তো মন খুলে বলতে পারার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।